রশ্মিকা মান্দানা, মেয়েটার চেহারা দেখছেন কি যে সুন্দর, মানে বিশ্বের মধ্যে সবচেয়ে সুন্দর নারী যদি এখন বলেন, ফেস কাটিংটা যদি দেখেন তাহলে বুঝবেন রশ্মিকা মান্দানা সবচেয়ে সুন্দর মহিলাদের মধ্যে একজন। আমি আজকে খুবই আসলে আনন্দিত দর্শক, এবং কি বলবো, মানে আমি আবেগ আপ্লুত, বিকজ একজন এত রিনাউন্ড একজন মানুষ যিনি হচ্ছেন রশ্মিকা মান্দানা, তিনি আজকে জাগো এফএমের সেটে। ক্যান ইউ ইমাজিন? সো আমিও খুবই আবেগ আপ্লুত এবং খুবই খুশি যে আমরা পেয়ে গেছি রশ্মিকা মান্দানা আপুকে। সো আমাদের সাথে আছেন রশ্মিকা মান্দানা আপুর মতো হুবহু দেখতে জয়া। ওয়েলকাম টু দ্য শো। হ্যালো আপু, হাউ আর ইউ? ওমা, বাংলা বলেন কেন? আপনার তো এই রশ্মিকা মান্দানার ভাষা কি? তেলেগু না? তেলেগু। তেলেগুই তো। আচ্ছা, যাই হোক, তাহলে তেলেগু ভাষায় বলার কথা, আপনি বাংলা কবে শিখলেন? এখানেই তো, কারণ আমি বাঙালি, জয়া। ওকে, সো আপনার পুরো নামটা যদি একটু দর্শকদেরকে বলে আমার দিতেন। নাম হচ্ছে মার্জিয়া জামান জয়া, বাট Okay. আমাকে মানে শর্ট ফর্মে আমি সব জায়গায় জয়া জামান ইউজ করি, আচ্ছা, অ্যান্ড আমাকে সবাই জয়া বলেই ডাকে। হ্যাঁ। কিন্তু ওটা শুধুই যারা আমার ক্লোজার, বাট বাকি যারা আছে তারা তো আচ্ছা, দারুণ। মানে এই যে রশ্মিকা মান্দানার মতো দেখতে আপনি, এই কথাটা আসলে কতজন মানুষের কাছ থেকে এ পর্যন্ত শুনেছেন? অলমোস্ট, মানে আমার লাইফে যারা আননোন যারা আছে আর কি, অলমোস্ট 90% মানুষই রশ্মিকার মতো বলছে। রশ্মিকার মতো? আপনার কি মনে হয় আপনি রশ্মিকার মতো দেখতে? না, মনে হয় না? আচ্ছা, আপনি কি রশ্মিকা মান্দানার মেলায় হারিয়ে যাওয়া কোনো বোন? না, কারণ আমি একমাত্র মেয়ে। আপনার কোনো ভাই বোন নাই? না। এমনও তো হতে পারে যে আপনার মা একটা সময় তামিলে থাকতো, সেখানে আপনার যমজ বোনকে রেখে তারপর চলে আসছে। এমনও হতে পারে আমার বাবা তামিলে কখনো যেতেও পারে আর কি। যেতেও পারে। ওকে, সো রশ্মিকা মান্দানার মতো দেখতে আমাদের এই জয়া জামান, এবং এটার জন্য কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে প্রচুর ভাইরাল সে। এবং আমার মনে হয়েছিল যে আনার পরে, মানে আপনি যখন এসলেন তখন আপনাকে দেখে আমার মনে হয়েছিল যে আপনি আসলেই রশ্মিকা মান্দানার মতো দেখতে, বিশেষ করে আপনার চোখ, ঠোঁট। আপনার কি মনে হয় কোন জিনিসটা আপনার রশ্মিকা মান্দানার সাথে সবচেয়ে বেশি মেলে? আমার শুধুই চোখ আমার কাছে মনে হয়, মানে অনেকে বলে যে অনেক মিল, আপনিও বলছেন আসার পরই, কিন্তু আমার কাছে মনে হয় যে আমার শুধু চোখটা রশ্মিকার এক্সপ্রেশনের সাথে হয়তো মিলে। এছাড়া আমি অনেক মোটা রশ্মিকার থেকে। আপনি মোটা? ইয়েস, মানে লাইক রশ্মিকা তো অনেক ফিট, একদম আচ্ছা। স্লিম থিন বডি, আচ্ছা, বাট আমি তো মোটা, আমি বাঙালি, সো কিভাবে মিলে? আমি আমি আপনি মোটা বলে মোটা জাতিকে অপমান করতেছেন। না, মোটা কেন অপমান? মোটা কি সুন্দর না? অবশ্যই। মোটা তো আরো বেশি গুলুমুলু। সুন্দর। হ্যাঁ, হ্যাঁ। সো আমি জয়া, মানে আমি একটু মোটা হেলদি, জয়া একটু হেলদি আর হেলদি, রশ্মিকা শুকনা। রশ্মিকা একটু শুকনা স্লিম। আচ্ছা, আর হাইট কি মিলে? হ্যাঁ, হাইটও মেবি সিমিলার আর কি, আমি তো 5'3". আচ্ছা, রশ্মিকা মান্দানাও 5'3". হ্যাঁ, এরকমই আর শুনছিলাম। বয়স কে বড়, রশ্মিকা নাকি ও রশ্মিকা। আচ্ছা, আপনার বড় বোন রশ্মিকা। আই উইশ যে আমার বোন হতো, আচ্ছা, তাহলে হয়তো একটু খারাপ কম লাগতো। আর রশ্মিকার কোন জিনিসটা বেশি সুন্দর যেটা আপনার নাই? সব। সব? আমার থেকে রশ্মিকার সবই বেশি সুন্দর, ওকে। লাইক ফিটনেস অ্যান্ড লিপস, হেয়ার। না, হেয়ার মনে হয় আমার একটু বড়। ইয়েস, তার মানে রশ্মিকার থেকে হেয়ার বেশি সুন্দর আপনার? বেশি সুন্দর না, বড় আর কি, হাইট বড়। আচ্ছা, রশ্মিকা কখনো আপনার ভিডিও দেখে লাইক ট্যাগ দিছে? এটা হচ্ছে আরো 3-4 বছর আগের আর কি, ওই স্টোরি মেনশন করে তাকে দেওয়া হয়েছিল, সো ওইটাতে একবার লাইক আসছিল। রশ্মিকা মান্দানা? হ্যাঁ, এন্ড অরিজিনাল আইডি নাকি ফেক? না, ইনস্টাগ্রামের। ও মাই গড, আমাদের সবার ক্রাশ, মানে কি বলবো, মানে ফিমেলদেরও ক্রাশ, বাট মেলদেরও ক্রাশ। তখন হচ্ছে মাত্র রশ্মিকাকে চিনে মানুষ আর কি। আচ্ছা। তো যে একটা স্লো মোশনে যায় না, বিজয় ওর হাজবেন্ডের সাথে একটা যে ফুটেজ খুব ভাইরাল হয়েছিল, সো ওই সংটাতে আমি ও একটা স্লো মোশন, মাত্র তখন স্লো মোশন বাংলাদেশে মানে ফোনে মাত্র আসছে আর কি, তো ওই স্লো মোশন করে আমি স্টোরিতে ট্যাগ করছিলাম, তো সেখানে একটা লাভ রিয়াক্ট করছিল। ও ওয়াও। আচ্ছা, মানে তামিলে অথবা ইন্ডিয়ায় বা অন্য কোনো কান্ট্রিতে এরকম রশ্মিকা মান্দানার কপি কি আছে? হ্যাঁ, অনেক আছে। আপনি দেখেছেন? আমি দেখেছি, 2-1টা তো দেখেছি। আচ্ছা, প্রথম কবে আসলে এই আবিষ্কার করলেন বাংলাদেশের জনগণ যে আপনি রশ্মিকা মান্দানা? 2020-এ। কিভাবে?
আমি হচ্ছে ওই যে বললাম সেম এটাতে আর কি একটা স্লো মোশন জাস্ট 15-16 সেকেন্ডের একটা স্লো মোশন দিয়েছিলাম। সো সেটার মধ্যে ওই যে রাশমিকার মতোই আমি একটু যে অ্যাক্ট করে হেঁটে হেঁটে যায় ফলো করে, তো আমি ওটাই করছিলাম আর কি। ওই ভিডিওটাই ভাইরাল হয়েছে। আচ্ছা, রাশমিকা কিভাবে হাসে আর আপনি কিভাবে হাসেন? আমি তো হা হা করে হাসি, রাশমিকা তো সুন্দর করে হাসে। আপনি কিভাবে হাসেন আর রাশমিকা কিভাবে হাসে? এই যে আমি ডিফারেন্সটা দেখি। রাশমিকার হাসি ধরেন আমি আপনাকে কাতুকুতু দিচ্ছি, আপনি একটু হাসেন তো। এখন ফিল হচ্ছে না আমি কিভাবে হাসি, কাতুকুতুটা ফিল হচ্ছে না। আচ্ছা, আর আমি অনেক লাউড, মানে যদি অনেক হাসি আমি অনেক লাউডলি হাসি। মানে আমি ফ্রেন্ডসদের সাথে ডিপেন্ড করে যে আমি কাদের সাথে আছি আর কি, কতটুকু ক্লোজারদের সাথে আছি, বাট ইয়েস আমি অনেক জোরে হাসি যখন আমি হাসি। আর রাশমিকা কিভাবে হাসে? অনেক নাইসলি সফট সুন্দর করে। ওকে, সো রাশমিকার চোখের ইশারায় মানে শত শত তরুণ আসলে পাগল, যেহেতু আপনি দেখতে পুরোপুরি রাশমিকা মান্দানার সিমিলার। সো আপনি একটু রাশমিকা মান্দানার মতো চোখের ইশারা একটু তরুণদেরকে যদি দেখাতেন। আমার ইশারায় আমাকে কমেন্ট বক্সে গালি দিবে, কেন? রাশমিকার ইশারায় ক্রাশ খাবে। আচ্ছা, আমার কাছে টু বি ভেরি অনেস্ট রাশমিকার চোখ আমার কাছে পছন্দ, কিন্তু আমার চোখ আমার কাছে গরুর মতো লাগে। গরুর চোখ অনেক সুন্দর, অনেক বড়, তো অস্বাভাবিক না একটু, কেমন কেমন জানি। গরুর চোখ অনেক সুন্দর আর আপনার চোখ পুরোপুরি রাশমিকার মতো। সো আপনি যদি একটু তরুণদের উদ্দেশ্যে একটা এটা কি ছিল? দিতে বলছিলাম। সুন্দর ছিল, সুন্দর ছিল। আচ্ছা, হোয়াটএভার। সো আপনি যখন নিজেকে আবিষ্কার করেন বা রাশমিকার মুভি কি দেখা হয়, কোনটা পছন্দ রাশমিকার? লাস্ট মুভিটাই দেখেছি, কিন্তু আমার কাছে এটা ভালো লাগে। বন্ধু 2.0? হ্যাঁ হ্যাঁ, বন্ধু 2.0 ভালো লাগে না কেন? খুবই ইলজিক্যাল জিনিসপত্র, মানে লাইক কোন মেয়ে, আমি এটা নিয়ে একটা পোস্টও শেয়ার করছি, কোন মেয়ে তার এত গুড লুকিং একটা ফ্রেন্ডের সাথে তার জামাইকে ট্রিপে পাঠাবে, মানে আমি তো পাঠাবো না চুজ করার জন্য। এটা একটা ভেরি দাম একটা জিনিসপত্র। মানে আমি কেনই বা টেস্ট, নো সরি, আমি টেস্ট করতেই যাব না। আমি পারলে আরো ডিস্টেন্স করাবো, বিকজ দরকার নেই আমার ফ্রেন্ডের সাথে তোমার পার্সোনালি কোনো কথার দরকার নেই। নো নিড টু বি। আমি আসি যখন তখনই কথা বলো, বাট এখানে আরেকজনের সাথে টেস্ট করার জন্য জাস্ট। এবং এই ব্যাপারটা আরেকটা জিনিস হচ্ছে, এখনকার মেয়েগুলা ইয়াং, আমার চেয়েও যারা নিউ কামার বা যারা ইয়াং, ওদের এই একটা প্রবলেম আছে যে একটা রিলেশনশিপে থাকার পরে দেখা যায় যে ওরা এক্সাইটমেন্ট পায় না, বোর হয়ে যায়, ওরা লাইফে এক্সাইটমেন্ট চায় যে এখন কিছু হচ্ছে না, তো তখনই যে এরকম কাণ্ড কারখানা করে, আর এই টাইপের পিকচার দেখে আরো বেশি করে। সো আমার কাছে একদমই ডাম্প একটা জিনিস লাগছে, একদমই ইললজিক্যাল একটা ব্যাপার। আবার এখানে শাহিদ কাপুরকে অনেক মেয়েরা খুব বাবা দিতেছে যে হোয়াট এ হাজবেন্ড, এক্সকিউজ মি, ও গেছে কেন? যে কিন্তু ঠিকই যে রোমান্স করতেছে, সব করতেছে, হ্যাঁ, শেষমেশ কেন পছন্দ? বিকজ আমার মার আলমারির, পুরানো আলমারির মতো তুমি। হোয়াট কাইন্ড অফ বিহেভিয়ার ইজ, মানে এটা কিভাবে? শাহিদ কাপুর কিন্তু এখানে ডাবল রোল প্লে করছে, মানে ওকেও রোম্যান্স করছে। হ্যাঁ, আমরা কিন্তু জানি যে আমাদের যদি কাউকে পছন্দ না হয়, আমাদের প্রত্যেকটা মানুষের একটা বাউন্ডারিজ থাকা দরকার। এটা শুধু ছেলেদের না, মেয়েদেরও। সো যখন তুমি একটা মানুষের সাথে আছো, তখন তোমার নিজের বাউন্ডারিজ খুব স্ট্রংলি ধরা দরকার, যেন তুমি তোমার সামনের পার্সনকে বাউন্ডারিজ দিতে পারো। তুমি যদি তোমার বাউন্ডারিজে না থাকো, তুমি কখনো ছেলে হোক বা মেয়ে হোক, কাউকে তুমি বাউন্ডারিতে রাখতে পারবা না। বাহ, খুবই জ্ঞানগর্ভ কথা। এই জ্ঞানগর্ভ কথাগুলোতে আমরা আবার আসবো, কিন্তু তার আগে একটু বলেন তো আপনাকে কমেন্টে এই যে রাশমিকা মান্দানার মতো দেখতে কি কি লেখে আসলে, যে বাংলাদেশের রাশমিকা বা আর কি কি লেখে? ভালো গুড়া তো যারা অডিয়েন্স, যারা ভালো কি লেখে আর দুষ্টু কি লেখে? আচ্ছা, ভালো লেখে যে আপু তোমাকে পুরা রেশমিকার মতো দেখতে লাগে, তোমার চোখ ওর মতো লাগে, তোমার এক্সপ্রেশন লাগে, এগুলো গুড। আর এই যে এই ভিডিও নিচেই পাবেন আপনি সিমিলার কমেন্ট, গুলিস্তানের রাশমিকা, তারপর হচ্ছে মতিঝিলের কোন গরিবের রাশমিকা, তো বড় লোকের রাশমিকা, মানে লাইক এই টাইপের। আবার কিছু মানুষ তো মানে একদল লিখতেছে, আরেক দল ওখানে এসে ওই মানুষের জন্য আমাকে গালি দিতেছে, বিকজ তারা আমাকে কেন রাশমিকা ভাবতেছে। ওকে, আমি তো বলিনি। আমার একটা অডিয়েন্স আমাকে রাশমিকা বলে, আরেকটা অডিয়েন্স যারা মেবি আমার হেটার, আই ডোন্ট নো আমাকে কেন হেট করতেই পারে, ইটস আপ টু ইউ। তো যারা হেটার, তারা আমাকে এসে গালি দিচ্ছে এর জন্য
যে আমাকে আরেক দল রশ্মিকা বলতেছে, বিকজ আমি তো এখন পর্যন্ত কোথাও বলিনি যে আমি রশ্মিকার মতো। ইনফ্যাক্ট আমি বলি যে আমাকে লাগেই না, মানে মানুষের চোখে হয়তো লাগে, বাট আমি যখন আয়নার সামনে দাঁড়াই আমার মনে হয় না আমি রশ্মিকার মতো। রশ্মিকা ভেরি পারফেক্ট, সুন্দর। আমি তো বাঙালি মেয়ে, সো আমি একটু হেলদি, একটু ফ্যাটি, আমার আমার ফেস একটু, গাল একটু মোটা, সো কিভাবে আমার বডি স্ট্রাকচার সেম না রশ্মিকার সাথে, কিভাবে এখন একদল বলে রশ্মিকা, আরেক দল আমাকে গালি দেয়, এই দল কেন আমাকে রশ্মিকা বলে? ওকে, মানে উভয় সংকটে পড়ে গেছেন আপনি। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি এমনিতে কি করেন? আমি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন করতেছি, অ্যান্ড আমি ছোট্টখাটো একটু বিজনেস করি। আর পাশাপাশি হচ্ছে আমি আমার ফ্যামিলি বিজনেসটাকেও একটু দেখা ট্রাই করি। আচ্ছা, এই তো। আচ্ছা, যখন মানে অনেক কাজ করছেন, তার মানে ওয়ার্কিং ওমেন। আমি ওয়ার্কহলিক, মানে কাজ করতে খুবই ভালোবাসেন। পছন্দ করি। ওকে, যখন রশ্মিকার বিয়ে হয়ে গেল সেই সময়টা কি মানে আপনাকে কংগ্রেচুলেশনস পেতে হয়েছে? না, কংগ্রাচুলেশন তো পেতে হয়নি, বিকজ ভেরি মানে ক্লিয়ার যে আমরা দুজন সেম না। কিন্তু আমি কবে করব এই প্রশ্নে আমার ইনবক্স ভরছে। আচ্ছা, আপনি কবে করবেন বিয়ে? আমি আসলে আমি তো জানি না, এটা আল্লাহ জানে, বাট 3-4 বছরের একটা প্ল্যান আছে পরে। 3-4 বছর। আচ্ছা, কখনো কি এরকম হয়েছে যে আপনাকে রাস্তায় দেখে রাশ্মিকা ভেবে মানুষ ছবি তুলতে আসছে? হ্যাঁ, এরকম হয়েছে, ভেবে ছবি তুলতে আসছি কি, মানে দূর থেকে তাকায় আছে, ওনারা ভাবছে হয়তো আমি রশ্মিকার মতো, দেন ওনার সামনে আসার পরে আবার এটা বলছে যে আপু আমি তো আপনাকে রশ্মিকা ভাবছি, বাট আপনার সাথে আমি ছবি তুলি বলবো যে আমি রশ্মিকা। আচ্ছা, যদি সত্যি রাশ্মিকা মান্দানা আপনার সামনে আসে কি বলবেন? আমি কিছু বলবো না, দেখবো উনি কিছু বলে কিনা। আচ্ছা, এমনিতে হয় এরকম যে আপনার ফ্রেন্ডরা আপনার সাথে আপনার নাম্বারটা সেভ করে রাখছে রাশ্মিকা হিসেবে, বা ডাকতেছে এই রাশ্মিকা এদিকে আয়, এরকম? হ্যাঁ, প্রায় এই দুষ্টমি করে ফ্রেন্ডরা, মানে আমাকে ডাকে যে কিরে মান্দানা। ওকে, মান্দানা। ওকে, সো এরকম কখনো এরকম হয়েছে, এরকম যদি হয় যে সিনেমায় আপনাকে রাশ্মিকার সাথে অভিনয় করতে দিচ্ছে ডাবল হিসেবে, মানে তার কপি হিসেবে, সো আপনি কি করবেন? আপনি রাশ্মিকার সাথে সিনেমার অফার ছেড়ে দিবেন? হ্যাঁ। কেন? কারণ আমাকে অফার করা হবে কপি হিসেবে। তো আপনি নিজে জয়াকে রাশ্মিকা হিসেবে ব্যবহার করবেন, এরকম কিছু? নো, রশ্মিকার সাথে মুভিতে যাব, এটা তো মানে এটা তো অবশ্যই অনেক বড় একটা অফার, বাট যদি বলে যে আমার রশ্মিকার ডুপ্লিকেট করতে হবে, দেখো তখন যাব না। আচ্ছা, নিজের সম্পর্কে সবচেয়ে অদ্ভুত ক্যাপশন কি দেখেছেন? নিজের সম্পর্কে সবচেয়ে অদ্ভুত ক্যাপশন বা অদ্ভুত কমেন্ট যেটা পড়ে হাসতে হাসতে শেষ আপনি? ওকে, আমি কিছুদিন আগেই কক্সেস বাজার গিয়েছিলাম আমার দুলাভাই আপু অ্যান্ড ফ্যামিলির সাথে, ফ্রেন্ডসের সাথে। সো সেখান থেকে আসার পরে আমার কমেন্টে ওই কক্সবাজারের ভিডিওতে লিখছে যে আমি তো গেছিলাম, তুমি আমাকে কেন হাইড করছো সবার কাছ থেকে, আমি ওই ছবি দিয়ে দিব ওখানে। তো ওখানে আবার দেখলাম যে আমারই আরেকটা ফ্যান এসে লিখছে যে কারণ হোটেলের ওয়েটারদের পিকচার দেয় না। আচ্ছা, আপনার ক্রাশ সে বা আপনার ক্রাশ বা আপনার এক্স, তারা কি কখনো বলেছে আপনি রাশ্মিকা মান্দানার মতো দেখতে? বলে নাই তুমি আমার রাশ্মিকা, বা রাসু বলে ডাকছে কেউ? নো, রাসু না, রাসু বলতে কি বলেছে আপনাকে? বলছে যে আরে রেশমিকা, মানে রেশমিকার সাথে কথা বলতেছে, মানে এরকম কিছু আর কি। আচ্ছা, রাশ্মিকা মান্দানার উদ্দেশ্যে একটা লাইন। ইউ আর ভেরি প্রিটি, ও মাই গড। আচ্ছা, তার কোনো ডায়লগ পারেন আপনি? না, ওনার কিভাবে ডায়লগ পারবো, উনি তো সব তেলেগু ভাষায় বেশিরভাগ, আর যে অ্যানিমাল মুভিতেই 2-1টা ডায়লগ ছিল মনে হয়, কি জানি ভুলে গেছি। মানে আমি কি করব, ওই ডায়লগটা পারেন? ওই যে যখন রণবীর ধরা খেলো সাইড চিক্স নিয়ে, কি জানি বলে, আমার তো মনে নাই। মানে আমি কি হিন্দি পারি না। রেশমিকার কোনো কিছু আমি এখন দেখি না, আমাকে এত এত পরিমাণের মানে এই ব্যাপারটা নিয়ে ইনক্লুড করা হয়েছে যে আপনি কি বিব্রত হন? বিব্রত এখন নাউডেজ সামটাইম হই, কারণ ওই যে বললাম যে আমি গত 4 বছর যাবত এখানে কাজ করতেছি, কন্টেন্ট ক্রিয়েশন করতেছি, ফ্যাশন নিয়ে কাজ করতেছি। সো এত কষ্টের পরে যখন
আমার কাজ রেখে আমার ট্যালেন্টগুলো মানুষ না দেখে যখন বলে যে ধরেন আমি একটা মলে গেছি বা আমি একটা পার্টিতে গেছি, সো যেহেতু আমি ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করতেছি বা করছি, সো সেই অনুযায়ী আমার আউটফিট আমি একটু ওটার উপরে সময় দেই, আমি চিন্তা করি কি করতে পারবো। সো সেখানে যেয়ে যখন কেউ বলে যে আপনাকে তো রেশমিকার মতো লাগতেছে, ওটা না বলে যে ওয়াও তোমার আউটফিট বিউটিফুল বা তুমি বিউটিফুল, যখন বলে যে তোমাকে ওয়াও তোমাকে রেশমিকার মতো লাগে, তখন যে একটু স্যাড লাগে। আচ্ছা, যদি সত্যি সত্যি কখনো মানে আপনি তো ফ্যাশন ডিজাইনার, মানে সত্যি সত্যি কি কখনো আপনি এরকম করেছেন যে রশ্মিকার কোনো একটা আউটফিটকে কপি করেছেন? আইডিয়া নিয়েছি, সেম করিনি আর কি। লাইক হ্যাঁ আইডিয়া, কারণ ওই যে রশ্মিকা একটু অফিসিয়াল কিছু ওর প্যাটার্ন আমার ভালো লাগে, নর্মালি সব না। আবার এট এ টাইম এটাও লাগে যে উনি আরো বেটার করতে পারতো আউটফিটের দিক দিয়ে। আচ্ছা, তাই? বাট কিছু কিছু আউটফিট খুব পছন্দ আমার। আর ওগুলা কারণ কি রশ্মিকা যে টাইপের আউটফিট পরে, ও থিন, ওকে যেটা ভালো লাগবে ওটা আমাকে মানে গরু লাগবে, খুবই খারাপ লাগে। আচ্ছা, কিভাবে চুলটা বাঁধলে আপনাকে রশ্মিকার মতো লাগে? স্লিক করলে, স্লিক মানে একদম জাস্ট পুরা যখন আমি স্লিক করি মানে এখন যেভাবে করে রাখছেন সেভাবে না, আমি এখন এটা বাঁধছি বিকজ আমি মানে লাইক চুল খুললেও লাগবে। ও মা, এরকম আর কি। তাই? হ্যাঁ, আমরা কি একটু দেখবো? চুল খুলে দেখাবেন আমাদেরকে? চুল খুললেই কি বেশি লাগে রশ্মিকার মতো? মেবি। ও তাই তো। আরে এতক্ষণ লুকায় রাখছিলেন কেন? ও ওয়াও, আমি কি রশ্মিকা মান্দানাকে দেখতেছি? না, জুয়াকে দেখতেছি। ওকে, সো রশ্মিকা কি একপাশে শীতে করে? হ্যাঁ, বেশিরভাগ মিডল এন্ড সাইড করে বেশি, আর যে স্লিকটা করে আর কি ও বেশি। স্লিক বলতে বান করে মেয়েরা, এন্ড ওই যে একটা জেল ইউজ করে না, ও টাইট করে বাঁধে, টাইট করে যে টাইট করে বাঁধলে রশ্মিকার মতো লাগে। আচ্ছা, ঠিক আছে। বর্তমানে আপনি পড়ালেখা কোন ইউনিভার্সিটিতে বা কি করছেন? আমি এখন বর্তমানে আমার একটা সেমিস্টার গ্যাপ আছে, আমি শান্ত মরিয়মের পড়তেছি, স্টুডেন্ট ছিলাম বা আছি। এটা হচ্ছে লালমাটিয়াতে আমার শাখা, মানে যেটা মেইন আরেকটা শাখা আর কি শান্ত মরিয়মের, সো ওটাতে আর কি। আচ্ছা, এবার একটু মজার প্রসঙ্গে আসি। সোশ্যাল মিডিয়া থেকে যেহেতু কন্টেন্ট ক্রিয়েশন করছেন, কাকে দেখলে আপনার গা জ্বলে যায়? গা জ্বলে না, বাট আফসোস লাগে, মায়া লাগে? মায়া না, ভালো লাগে। যেমন নাদির অন দ্য গো ভাইয়াকে, তাকে আমার খুবই ভালো লাগে। তারপর হচ্ছে আরো আছে অনেকে, অনেক এক দুইটা নাম নিলে হবে না, মানে সবাই কলিগ। আর কাকে আপনি উঠাই দিতে চান সোশ্যাল মিডিয়া থেকে, যদি আপনার পাওয়ার থাকতো যে ভাই তুমি আর কন্টেন্ট ক্রিয়েশন করো না, এবার অফ যাও? আমি না, কাউকে উঠাইতে চাই না, কারণ দিন শেষে তারা আমাদেরকে অনেক এন্টারটেইন করে। কারা, কে আপনাকে সবচেয়ে বেশি এন্টারটেইন করে? নাউডেজ তো আমাকে মামুন, লাইলা, তারা তো অনেক এন্টারটেইন। ইনফ্যাক্ট ফিফার যে ঝামেলাটা, থ্যাংক ইউ মামুন, ও যদি এগুলা না করতো তাহলে তো ফিটটাই চেঞ্জ হতো না। কোন মানে ফিফার ঝামেলা বলতে? আর্জেন্টিনা, ব্রাজিল। আপনি কি আর্জেন্টিনা? আমি বেসিক্যালি রোনালদো ফ্যান। আচ্ছা, পর্তুগাল, হ্যাঁ, বাট স্টিল আমি মেসিকেও পছন্দ করি অনেক, আর্জেন্টিনাকেও পছন্দ করি। আই এম নট ব্রাজিল ফ্যান। বাহ, রশ্মিকা মান্দানা পছন্দ করেন রোনালদোকে? আর না, আমি তো পারলে ওকে বিয়ে করতে চাই। রোনালদোকে বিয়ে করতে চান? ক্রিশ্চিয়ানো রোনালদো? হ্যাঁ। কেন? ওর মধ্যে কি আছে? ও তো অনেকগুলো গার্লফ্রেন্ড, জানেন? তার চরিত্র কিন্তু বেশি। আপনার কি মনে হয় বাংলাদেশের পোলাপাইনের গার্লফ্রেন্ড কম? বাংলাদেশের পোলাপাইন কিন্তু রোনালদো কার গার্লফ্রেন্ড নাই? ক্রিশ্চিয়ানো রোনালদোর অনেকগুলো গার্লফ্রেন্ড নাই, নেইমারের অনেকগুলো গার্লফ্রেন্ড আছে। ক্রিশ্চিয়ানো না, রোনালদো হচ্ছে ওরও রিলেশন মানে ব্যাক স্টোরিতে আছে, হ্যাঁ, কিন্তু আমার কথা হচ্ছে যে এখন কিন্তু ও লয়াল হয়ে গেছে। তার নাই, কিন্তু ও তো ওর বইয়ের উপর লয়াল, ভেরি লয়াল। হ্যাঁ, সো না গার্লফ্রেন্ড জানি না, ওদের ভাষায় তো বউ, বাট আমাদের ভাষায় গার্লফ্রেন্ড, যেহেতু বিয়ে করেন, মানে বিয়ে হয় নাই নো ক্রিশ্চিয়ানো রোনালদোর। নো। তাহলে কি এখনো বিয়ে করার সুযোগ আছে? বিয়ে তো যখন তখনই করা যায়, যখন চাইবে করা যায়। কিন্তু উনি তো ওনার গার্লফ্রেন্ডের উপর অনেক লয়াল, অনেকগুলো বাচ্চা কাচ্চা হয়ে গেছে। তাহলে আপনি যদি বিয়ে করেন ওনাকে, বাচ্চাগুলো সামলাবে কে? না, আমি এখন না, মানে আমি চাইতাম বিয়ে করতে। চাইতেন আগে, মানে গার্লফ্রেন্ড হওয়ার আগে? এখনো যদি ওর মানে আল্লাহ না করুক এরকম ব্রেকআপ হয়, দেন আবারও চাইবেন। সো কিভাবে মানে ক্রিশ্চিয়ানো রোনালদোর দৃষ্টি আকর্ষণ করবেন কিভাবে? তা তো জানি না আপু, স্বপ্ন আপনি দেখেন যত উঁচায় দেখতে পারেন। ফুটবলারদেরকে বিয়ে করে তো ভয় আছে, ধরেন রাগ হইলো ফুটবলের মতো আপনাকে দিল একটা কিক,
এখন এটা তো ফুটবল ছাড়াও বাংলাদেশে তো দেখেন না, ফুটবলার ছাড়াও তো কিক চোখে মুখে দিয়ে দিচ্ছে। আচ্ছা, ক্রিস্টিয়ানো রোনালদোর কোন বিষয়টা আপনার সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগে? ওর কনফিডেন্ট অ্যাবাউট হোয়াট? সব কিছুতে, লাইক একটা একটা অ্যাওয়ার্ড ফাংশনে একটা খুব ভিডিও ভাইরালও হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোর, যে ওর নাম ডাকার আগেই ও ও ইসের দিকে মানে উঠে চলে যাচ্ছে আর কি, বাট ওর নামটা নেয়। সো এইটাই এই জিনিসটা। সো মানে আমি বলছি অবয়বের, মানে তার স্মার্টনেসে কোন বিষয়টা ভালো লাগে? হাইট এন্ড হাইট। হ্যাঁ, ক্রিস্টিয়ানো রোনালদোর সমান মনে হয় হাইট। নেইমার অবশ্য ওর মানে সমান না না একটা জিনিস, আর্লিং হালান্ডও তো ওর থেকে বড়। একটা জিনিস দিয়ে একটা মানুষ সুন্দর হয় না, লাইক অনেকগুলা জিনিস দিয়ে সুন্দর হয়। অনেকগুলো জিনিস, আর কি কি? হাইট তো আর্লিং হ্যান্ডসাম, ভেরি হ্যান্ডসাম, এন্ড ও তো অনেক ভালো ফুটবল প্লেয়ার। ও তো অনেকগুলা কাপ মানে ক্লাবে, ও তো অনেক ক্লাবেও খেলে, মানে ও তো লাইক কি বলবো, এক কথায় সেরা আমার কাছে আর কি। ওর পার্সোনালিটি এন্ড সবকিছুর। ও অনেক ডোনেট করে, মানে 8-10 জনের থেকে একটু বেশি শোনা যায়, কিন্তু ও শোনায় না। ওর একটা সবচেয়ে গুড থিং হচ্ছে যে ও যত পরিমাণে ডোনেশন দেয় সেটাকে কখনো আর কি পাবলিকলি বলে না, মার্কেটিং করে না। তাহলে আপনি জানেন কিভাবে? বিকজ ও যা করবে তার আশেপাশে কেউ না কেউ কিছু না কিছু তো জানবেই, সেলিব্রিটিরা যাই করে না কেন। বাট ও পার্সোনালি আছে না, যে আরো অনেকে যারা ওখানে কিছু টাকা পয়সা দিয়ে ওখানে দান খয়রাত করতেছে, তারা এটা অ্যানাউন্স করতেছে বা অন্য মিডিয়া দিয়ে বলাচ্ছে, ওর এই ব্যাপারগুলা কম। আচ্ছা, তো বুঝলাম যে ক্রিস্টিয়ানো রোনালদোর যদি ডিভোর্স হয় বা ছাড়াছাড়ি হয়, তাহলে আপনি আবার ভালোবাসার জন্য তাকে প্রস্তাবটা দিবেন। কিন্তু মামুনকে থ্যাঙ্কস দিতে চান কেন? প্রিন্স মামুনকে কেন থ্যাঙ্কস দিতে চান? কারণ কি যে অবস্থা হয়েছিল এই যে আর্জেন্টিনা হারার পরে, আমার কেউই তো ফিরে ঢুকতে পারেনি। মানে যারা আমার মতো নিউট্রাল মানুষ, যারা ঝগড়াঝাটিতে নাই, যারা কিনা জাস্ট পছন্দ করে, সাপোর্ট করে, দ্যাটস ইট, তারা খুবই পেরেশানিতে ছিলাম। খুবই মামুন বাঁচায় দিল আর্জেন্টিনার ফ্যানদেরকে। হ্যাঁ, মামুন যখনই মামুনের ফিট, মানে আমাদের ফিটটা তখনই চেঞ্জ হয়েছে যখন মানুষ আবার লাইভে আসছে। মামুন ঘুষাইলো, হ্যাঁ, ঘুষাইছে মুষাইছে ওগুলা তো দেখি নাই, বাট মামুনের লাইভ আসছে আর কি। আর ওর এত শক্তি কোত্থেকে আসে আমি বুঝি না। এত বড় বড় মানুষগুলো ওর সাথে কেমনে পারে না, আমাকে একটু বল, কেমনে পারে না? এত বড় বড় মানে বুঝলাম না মানুষগুলো, মানে উনি তো ওনার 2 ওয়াইফকে ঘুষাইছে শুধু। মানে আমি কি বুঝাইতে চাইছি যে মামুন তো অনেক বেশি হেলদি না। আমরা তো আজকেও মনে হয় আমি ফিটে ভিডিও দেখলাম, জেলে ও মনে হয় বেরোতে চাচ্ছে না নাকি, বের হতে চাচ্ছে না মানে হতে চাচ্ছে না। হ্যাঁ, ও নাকি জেল থেকে বের হবে না, এখানেই থাকবে। আমি জানি না, আমি ফিডে জাস্ট স্ক্রল করছিলাম তো তখন মানে বের হলেই খালি বউদের সাথে মারামারি, ও নাকি যায় আর আসে তো আর কি করবে, পোলাটা থেকে যাক। আমি বললাম যে হ্যাঁ তাই তো। তো আপনার সাথে কথা হয়েছিল? না না, মানে আমি ওই ভিডিও দেখে যে হ্যাঁ গুড ডিসিশন, তো ভালোই। 2 দিন পর পর আসা যাওয়া হচ্ছে একেবারেই থেকে। ওখানে টিকটক করুক নাকি, কিন্তু ওখানে যদি কাউকে ঘুষায় তাইলে তো মানে ওখানে স্থায়ীভাবে থাকতে হবে, বসবাসের একটা সুযোগ হবে। আচ্ছা, তারপরে বলছিলেন যে বড় বড় মেয়েদেরকে কি? হ্যাঁ, যেমন হচ্ছে মামুন তো একটু হ্যাংলা পাতলা, ও তো অনেক, ও আবার মারেও, তাও আবার কাদেরকে। আচ্ছা, তো মানে এটা তো কিভাবে হয় আর কি, এটাই অবাক হচ্ছেন আপনি? মানে কি, আমার যাদেরকে মারে তাদের শরীরের যে শক্তি আছে এতটুকু তো আমরা জানি, একটা মানুষের শরীরে শক্তি থাকে না। আপনার ধারণা তাহলে লায়লা এবং মোহনার শক্তি মামুনের থেকেও বেশি? হইতেই পারে। আচ্ছা আচ্ছা, মানে হইতেই পারে এটা, কারণ অনেক বেশি ডিফারেন্স মোহনা আর মামুন তো না। আমি যতটুকু 1-2 বার দেখছি হয়তো। আর লায়লা কেমনে মাইর খায় মামুনের থেকে বুঝলাম না। ভালোবাসার সময় তো আসলে কখনো কোনো কিছুতে বাধা দেওয়া যায় না, তাই না? হয়তো অনেক ভালোবাসে তাই বলে মাইর খায়। তাইলে এখন এই অবস্থা কেন? এত ভালোবাসা, অতিরিক্ত ভালোবাসা মাঝে মাঝে, প্রচুর ভালোবাসা মাঝে মাঝে প্রচুর ভালোবাসায় পরিণত হয়। ভালোবাসা কখনোই কচুর হতে পারে না, ভালোবাসা অনেক সুন্দর একটা জিনিস। আচ্ছা, সো আপনার আল্লাহ না ভালোবাসেন, আপনি শুধু হেঁটে চলে যেতে পারবেন সেই জায়গাটা থেকে, আর কিছু করতে পারবেন না, কোনো ক্ষতি করতে পারবেন না, তার সম্পর্কে কোনো কিছু বলতেও পারবেন না।
এক একজনের ভালোবাসার বহিঃপ্রকাশ আসলে এক এক রকম, হয়তো বা ওদের বহিঃপ্রকাশ মারামারির মাধ্যমে প্রকাশ হয়। আমার মতে ওরকম ভালোবাসা উচিত না যে ভালোবাসার ডিসরেসপেক্ট আসে পাবলিকলি। আচ্ছা আচ্ছা, সেটা ঠিক, সেটা সেটা একটু গভীর harmful। কথা। কিন্তু এই যে থ্যাঙ্কস যে দিলেন, এখন কি তাহলে আর্জেন্টিনার ফ্যানরা মামুনের জন্য বেঁচে গেল? আর্জেন্টিনার ফ্যানরা তো মানে সবাই, মানে আর্জেন্টিনার ফ্যানরা না, যারা আমরা নিউট্রাল, যারা কোনো দলই না, তারা অ্যাটলিস্ট বেঁচে গেছে। বেঁচে গেছে। হ্যাঁ, যে নতুন কিছু দেখতে পারতেছি। এই 4 দিন 5 দিন যাবত এই ঝগড়াঝাটি, একে গালি দিচ্ছে, ওকে বকতেছে, এর প্লেয়ারকে বকতেছে, মানে খুবই টায়ার্ড। যখনই মামুন লাইভে আসলো, যাক উই আর বাঁচা গেছে। ওকে নাও ফিট চেঞ্জ হবে। তার মানে আপনি মজা পাচ্ছেন এগুলো দেখে? আর দেখেন, মজা তো তারা, আপনার কি মনে হচ্ছে ওরা মজা পাচ্ছে না? ওরা যারা মজা করতেছে। তাই সো কেন, মানে আপনি লাইভে আসবেন কেন? দেখেন উনি কতটা দুঃখে শাড়ি পেঁচিয়ে মরে যেতে চাইছিল জানেন? আচ্ছা, তো এটা লাইভে এসে কেন করতে হবে? ও মা, এই যে আপনাদেরকে দেখাবে না? তো কি আমরা কি দেখাইতে চাই? এন্টারটেইন। হ্যাঁ অবশ্যই। সো ওটাই তো দেয়। তো আমি তখনই তো, যেমন আমি এখানে আসছি, আমি দেখাইতে চাচ্ছি, আমি যা বলতেছি আমি চাচ্ছি যে আমার অডিয়েন্স বা যারাই আছে তারা শুনুক, তাই আমি বলতেছি। আমি যদি বলি আপু এখন এটা কাট হবে, আপনি কাট করে দিবেন। আমি যদি বলি আমি আর কিছু বলতে চাচ্ছি না, শো এখানে স্টপ হয়ে যাবে। সো আপনার বুঝতে হবে যে লাইভে যাওয়ার বাটনটা কিন্তু ওদের হাতের, আমাদের না। ইটস অল অ্যাবাউট ভিউজ, সব কিছুই মনে করেন। নয়তো আপনারা যারা ম্যারিড কাপল, যারা নর্মাল সাধারণ মানুষ, তাদের ঝামেলা হয় না, তারা মারামারি করে না। তাদের রিলেশনশিপে কোনো দিনও কোনো রিলেশনশিপ স্মুথ হইতে পারে না। যদি স্মুথ হয় সেখানে ঘাপলা আছে। তাই হ্যাঁ, স্মুথ কখনো সম্পর্ক হতে পারে না। ঝগড়া থাকবে, খারাপ থাকবে, ভালো থাকবে, হয়তো একটু খারাপটা কম থাকবে, তাহলে সেটাকে আমরা হেলদি রিলেশনশিপ বলি। খারাপটা বেশি থাকলে সেটাকে আমরা টক্সিক রিলেশনশিপ বলি। সো সব সম্পর্কে সমস্যা আছে। তো যারা, সবাই তো লাইভ করতেছে না, সবাই তো রিপোর্ট কি বলে প্রেস ডাকতেছে না। আরও তো অনেক ক্রিয়েটর আছে। ভিউজের জন্য মানুষ মানে জেলে চলে যাবে, এত 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 ক্রেজি। জেলে তো আসলে ও ও তো জেলে যাইতে চায় নাই। এখন এখানে একটা ব্যাপার আছে, আপনি যেটা চিন্তা করবেন সেটাই যে সব সময় হবে তা কিন্তু না, এটার ব্যাকফায়ারও তো আছে। আপনি গেছেন ভিউজের জন্য হয়তো, কিন্তু আপনি ওখানে ফল্ট করে ফেলছেন। ওই যে মারামারিগুলো দেখাই ফেলছেন, ভাবছিলেন যে কিছুই হবে না। তো বাংলাদেশ তো এখন অনেক সেন্সিটিভ পয়েন্টে আছে, একটা ওয়ার্ডে আপনাকে শেষ করে দিবে। খুব বুঝে শুনে কথা বলতে হয়। সো সেখানে এসে এরকম মারামারি করতেছে, কি এফেক্ট, মজা পাই, বাট এখানে মানে জীবনে একটা এফেক্ট পড়ে একটা যায়। এফেক্ট সবার লাইফে। ওদেরকে আজকে থেকে 10 বছর পরে, আমার মানে কথা হচ্ছে মামুনের, আমি এই ব্যাপারটা নিয়ে কখনো কোথাও কথা বলিনি, এই ফার্স্ট টাইম বলতেছি যে এই যে জিনিসগুলো হচ্ছে, হয়তো বা পেজ থেকে ভিউজ আসতেছে, মানুষ চিনতেছে, বাট আপনি একটাবার চিন্তা করেন আজকে থেকে 10 বছর পর যখন এই ভিডিওগুলো মামুনের বাচ্চা কাচ্চা ফ্যামিলি মেম্বাররা যখন দেখবে, সেই এফেক্টগুলো কি হবে? মামুনের বাচ্চা কাচ্চা হবে মানে মানে হইতেই পারে, সরি মানে আমরা এখনো তো বেসিকটাই হয়নি ধরি আর কি। যে কখনো তো বাচ্চা কাচ্চা হবে, কারণ এটাই তো রুলস, বিয়ে বাচ্চা কাচ্চা। সো ধরেন বয়স তো হবে, একটা সময় যে থামবে না, তখন ব্যাপারগুলা বদার করতে পারে। ঠিক, যখন যখন বুদ্ধির ধরেন- উদয় হোক, একদমই তাই। আরেকটা ব্যাপার আমরা দেখলাম যে মানে শুধু মারামারি না, তার আম্মুও নাকি কামড় টামড় দিচ্ছে, এরকম ওষুধ দেখলাম। মানে এগুলা কি আসলে, আসলে এগুলা কেন? এখানে আমি একদম মানে নো টক, নো ওয়ার্ড। আমি এই ব্যাপারটা নিয়ে এক তো আমি পছন্দই করি না যে ধরেন ফ্যামিলি ক্রিয়েটরের মানে এই প্ল্যাটফর্মটাতে মানে ফ্যামিলিকে তারা কি ইনক্লুড তার মাও ভিউজের জন্য কামড় দিচ্ছে এরকম কিছু? আপু আমি এই ব্যাপারটাতে আসলে কিছুই জানি না, কিছুই বলবো না। জাস্ট আমি মামুনকেই একটা দুইটা ওই যে এই কথাটা বললাম যে এখনো যদি সময় আছে, মামুন একটু চিন্তা করুক নিজেরটা, যে কিভাবে কি লাইফটাকে সামনে নিতে হবে, নয়তো সামনে যে আরো বিপদে পড়বে মামুন। আমি কারো দলে না, আমি লায়লা, মোহনা, মামুন এই তিনজনের একজনও না, তবে যে সিনারিওগুলো হচ্ছে আমাদের কোনো কিছুই হচ্ছে না, উই আর জাস্ট লাফিং। আচ্ছা ঠিক আছে, আমরা অন্য টপিকে যাই। আচ্ছা, আপনি তো দেখতে রাশ্মিকা মান্দানার মতো, সো আপনি তো নিশ্চয়ই সিনেমার অফার অনেক পেয়েছেন বা নাটকের অফার পেয়েছেন, এই ব্যাপারটা কিছু জানতে চাই। না আপু, আমার মিডিয়াতে কাজ করার কখনোই ইচ্ছে ছিল না, এখনো নেই। মানে
আমি করেছি, অল্প কিছু কাজ করেছি, টিভিসি, ওবিসি, বাট আসছে মুভি করার অফারও আসছে, ড্রামা করার অফারও আসছে। মুভির অফার মানে কোন নায়ক সিলেকশন করছে নাকি? না, এরকম মানে গল্প প্রেজেন্ট করা বা বলা, আইডিয়া দেওয়া যে কার সাথে থাকতে পারে, সো এরকম আর কি। এরকম কার কার সাথে মুভির অফার? অনেক, আরো 2-2.5 বছর আগে একটা ড্রামা, সিয়াম ভাইয়ের সাথে একটা ড্রামার কথা চলেছিল, যে ওখানে সিয়াম ভাইয়াও থাকবে। তারপর হচ্ছে ফেরদৌস ভাইয়ার সাথে একটা ধারাবাহিক, এরকম টাইপের একটা চিত্রনায়ক ফেরদৌস। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওই যে আরো আমি আগের কথা বলছি, সো এরকম আরো অনেক অফার আসছে, কিন্তু মানে আমি ফেরদৌস ভাইয়া আপনার থেকে অনেক বড় হয়ে যাবে না? ফেরদৌস ভাইয়া তো আমার মানে অ্যাজ এ কি বলে, ড্রামাতে তো নায়ক হিসাবে থাকে না, মানে ধারাবাহিক যে ড্রামাগুলো হয়ে থাকে ওখানে তো অনেক রোল থাকে। আচ্ছা আচ্ছা। এন্ড আমি একটা করেছিলামও একবার, ওখানেও আমি মেবি ছোট বোনই ছিলাম, হিরোইন হইনি। আচ্ছা, সো হিরোইন হয়ে যদি কোনো অফার পান তাহলে কি করবেন? হ্যাঁ, লাস্ট টাইম যে হিরোইনের অফারই পেয়েছিলাম আর কি, লাস্টে যে কয়টা অফার। না, আমি মিডিয়াতে করব না। কেন মিডিয়াতে কেন করবেন না? মানে আমার মন টানে না, মানে আমি নায়িকা হতে চাই না। নায়িকা হতে চান না? আচ্ছা, কি হতে চান তাহলে আপনার? ওই যে বললাম, ছোটবেলায় কি হওয়ার ইচ্ছে ছিল? ছোট থেকে এই যে ডিরেক্টর হওয়ার ইচ্ছে ছিল, মানে ক্যামেরার পেছনে? ক্যামেরার পেছনে সব হওয়ার ইচ্ছে, এডিটর, ডিরেক্টর, সিনেমাটোগ্রাফার, ভিডিওগ্রাফার। আমি খুব ভালো পারি, মানে আমি নিজের মডেলিং থেকে আমি নিজে পিকচার ফটোগ্রাফার, খুব গুড ফটোগ্রাফার আমি। ও ওয়াও। ইভেন আমার সব ফ্রেন্ড সার্কেল আমার মানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি খুবই পছন্দ করে আর কি। সো এখন কি হতে পেরেছেন? এখন তো আপনি কন্টেন্ট ক্রিয়েশন করছেন এবং ব্র্যান্ড প্রমোশন করছেন, সো এটা এই লাইফে কি আপনি হ্যাপি কিনা? আমি শুধু এই লাইফেই না, মানে আমি সব করি, একটু একটু করে সব করি, এবং আমি আরো কিছু করতে চাই সামনেও। আমি একটা প্রফেশনাল থাকতে চাই না, আমি অনেকগুলো প্রফেশনাল থাকতে চাই। বাংলাদেশের টপ মোস্ট হিরোর কাছ থেকেও যদি আপনি অফার পান যে সিনেমা করা, তারপরেও আপনি ছেড়ে দিবেন? টপ কে? টপ কে আপনার চোখে? কে হিরোদের মধ্যে তো নাম্বার 1 শাকিব খান। আচ্ছা, একটু জোরে কথা বলেন, আমরা কথা বলি। নাম্বার 1 শাকিব খান। সো শাকিব খানের কাছ থেকেও আপনি ছেড়ে দিবেন? হ্যাঁ। শাকিব খানকে আপনি রিজেক্ট করবেন? না, আল্লাহ, আমার তো ওই অকাতই নাই, বাট করব না। করবেন না, ওকে। সো আমরা রিসেন্টলি শুনলাম যে শাকিব খানকে আপনি কতটা পছন্দ করেন? নাইস, শাকিব খান তো অনেক ভালো কাজ করতেছে। আগে তো তেমন একটা ভালো কাজ করতো না, বাট এখন তো বেস্ট, মানে ভালো কাজ করতেছে। ভালো কাজ ক্যামেরার মধ্যে আমার ভালো লাগে, বাট ভাইয়া একটু মুখ খুললেই সমস্যা হয়ে যায় ক্যামেরার বাইরে। মুখ খুললে মানে? একটু কথাবার্তা আর কি। কেন, কোন জিনিসটা সমস্যা মনে হয়? অনেকগুলো ইন্টারভিউতে একটু দেখা যায় যে তো ইন্টারভিউ খুব কম দেয়। রিসেন্টলি একটা দিয়েছে গুলশানের। হ্যাঁ, মানে আর কি একটু আমার কাছে মনে হয় যে ভাইয়া যখন একটু ক্যামেরার বাইরে কথা বলে তখন হয়তো একটু চিন্তা করে কথা বলা উচিত, এরকম কিছু। মানে ভাইয়া তো অনেক বড় একটা আর্টিস্ট এন্ড বড় হিরো, সো ওই জিনিসটা আর কি ফুটে ওঠে না সামটাইম। এটা কি কথা বলার টোনের জন্য, নাকি কথা যেগুলো বলতেছে সেগুলো না বললেও হইতো? হ্যাঁ, মানে সামটাইম অনেক কথা না বললেও হয়। যেমন এটা একটা জিনিস না, মানে আমার এটা মনে হয়েছে যে আমি যখনই সাকিব ভাইয়ার দেখি এরকম ভিডিওস এন্ড শোগুলা দেখি, বা যেখানে সে কথা বলতেছে মুভি প্রমোশনে, সেখানে আমার কাছে সামটাইম মনে হয় এরকম 2-1টা কথা না বললেও হয়। আচ্ছা, রিসেন্টলিও তো একটা কথা নিয়ে খুব আলোচনা চলতেছে যে গুলশানে একটা মেয়েকে, ইংলিশ মিডিয়ামের মেয়েকে তিনি অনেক পছন্দ করতেন, বা তার সাথে বিয়েটা হয়নি দেখে অনেকটা আক্ষেপের সুরেই, আফসোসের সুরেই তিনি বলেছেন যে কার সাথে থাকার কথা ছিল আর কার সাথে থাকলাম। মানে ওনার তো দুজন ওয়াইফ, তো এই বিষয়গুলো মানে তিনি আসলে যেমনটা আমাদেরকে বুঝিয়েছেন, আমরা ভক্তরা যেটা মনে করছি সেটা হচ্ছে দুজন ওয়াইফের কাছে উনি হ্যাপি না, উনি আসলে গুলশানের ওই নারীর প্রতি তার একটা ভালোবাসা প্রকাশ করেছে। তো এইটা আসলে আপনি কিভাবে, যদি জীবনধর্মী বিশ্লেষণ করতে চান, আপনি এই মন্তব্যটা কিভাবে বিশ্লেষণ করবেন? আমি ওই মন্তব্যটা শুনিনি, আমি ওইটাতে আমি খেয়ালও গেলাম না। আমার কথা হচ্ছে যদি মানে পার্সোনাল ইনফরমেশন আমাদেরকে দেয়, তাহলে সে এই পার্সোনাল ইনফরমেশনটা দেখছে আপাতত কার সাথে আছে। আচ্ছা, সম্ভবত বুবলির সাথেই তো আছে, না তো বাচ্চা কিভাবে হলো?
হ্যাঁ এখন এই যে আমরা রিসেন্টলি জানলাম আর কি যে, কিন্তু যদি উনি বলেন নাই যে উনি ওনার বাচ্চা। মুখ থেকে আমরা এরকম কোনো স্টেটমেন্ট পাইনি, কিন্তু এই ব্যাপারটা তো আমরা ওনার মুখ থেকেই পেয়েছি যে আমি আমার একজনকে পছন্দ করতাম, তো এটা তো একটা পার্সোনাল ইনফরমেশন। সো তাইলে যদি পার্সোনাল ইনফরমেশন সে দিতেই চায়, তাহলে আমরা যারা তার ভক্ত, আমরা যারা তাকে পছন্দ করি, তাদেরকে সে তার এই পার্সোনাল ইনফরমেশনটা কেন দিচ্ছে না? যে একটা মানুষ তো দুজনের সাথে থাকতে পারে না, একজনের সাথে পারে। বাংলাদেশের আমি জানি না যে এরকম ল আছে কিনা দুজনের সাথে থাকা, বা আই ডোন্ট নো। সো আমাদের মতে বেসিক আমরা তো একটু কম জ্ঞান, পুরুষ মানুষ দুইটা কেন চারটাও বউ রাখতে পারে। সো এটাই যদি এটা কোনো সম্মতিতে, হ্যাঁ যদি অপবিশ্বাসের সম্মতি আছে কিনা সেটা হচ্ছে দেখা, এটা আমরা সবাই তো দেখছি কতটুকু সম্মতি অপবিশ্বাসের আছে বা ছিল, এটা আমরা দুদিন পরপরই দেখি। তো এটাই আর কি যে এক হচ্ছে আমি আমার পার্সোনাল ইনফরমেশন দিব না, আমি আমার কোনো রকমের এক্সট্রা প্রফেশন ছাড়া কথা বলবো না। সো তখন তুমি ওকে ফাইন, তুমি কোনো ফোর্স করতে, যেমন আমার অডিয়েন্স আমাকে কখনো প্রেশারাইজ করতে পারবে না যে আমি আমার পার্সোনাল ইনফরমেশন, বিকজ আমি আমার পার্সোনাল কোনো কিছু দেখাই না, আমি প্রফেশন নিয়ে থাকি, আমি আমার লাইফস্টাইলটাকে দেখাচ্ছি। বাট হ্যাঁ, যদি আমি আমার পার্সোনাল ব্যাপারগুলো এসে বলি, সেই ক্ষেত্রে তারা আমাকে যে কোনো কথা বলতে পারবে, যে কোনো জাজ করতে পারবে, তাদের রাইট আছে আমার থেকে শোনার। সো যেহেতু ভাইয়া পার্সোনাল ইনফরমেশন দিচ্ছে, তাহলে আমাদের ফার্স্ট অ্যান্সারটা কেন দিচ্ছে না যে অ্যাকচুয়ালি ভাইয়া কার সাথে আছে? তার ফার্স্ট ওয়াইফ একটা স্ট্যাটাস দেয়, সেকেন্ড ওয়াইফ একটা স্ট্যাটাস দেয়, তারা কথা বলতেছে, তারা বলতেছে আমার বাচ্চা, সে বলতেছে আমার বাচ্চা, সে বলতেছে শাকিব খান, অথচ শাকিব খান বলতেছে যে আমার মানে দুজনের সাথেই সম্পর্ক নেই, এরকম কিছু। হ্যাঁ, তাহলে না থাকলে আবার আরেক কনফিউশন একটা ক্রিয়েট হয়েছে। আচ্ছা যাই হোক, আমরা শাকিব খান প্রসঙ্গটা বাদ দিই, কিন্তু আপনি একটা মেয়ে, সো মেয়ে হিসেবে আপনি এই বিষয়টাকে কিভাবে দেখবেন যে ধরেন একটা ভালোবাসা টিকে থাকে একটা রেসপেক্টের উপর, তাই না? যে রেসপেক্টের উপর, ধরুন আপনি যাকে ভালোবেসে যার সন্তানের মা হচ্ছেন, বা যাকে ভালোবাসছেন, যে আপনার হাজবেন্ড, সে যদি আপনাকে স্বীকৃতিটা না দেয়, সে যদি আপনার বাচ্চা স্বীকৃতিটা না দেয়, সেই জিনিসটা আপনার কাছে আসলে কেমন? আপনি কিভাবে এটাকে বিশ্লেষণ করবেন? আমি থাকবো না। বা একটা মেয়েরই বা এই রেসপেক্টটা কতটুকু থাকা উচিত? থাকা উচিত একটা মেয়ের, আমার মনে হয়। একটা মেয়ের সেলফ রেসপেক্ট ছাড়া কি আছে? একটা মেয়ের যদি সেলফ রেসপেক্টই না থাকে, তাইলে আমার মতে ওই মেয়ের আসলে মান সম্মান, আত্মসম্মান সব কিছুর উপরে একটা মেয়ের থাকা উচিত। ছেলেদের ব্যাপারটা আলাদা, ছেলেদের যদি সেলফ রেসপেক্ট কমও থাকে একটা মেয়ের সামনে, ওটা মেয়েরা মানে ঠিক আছে, বাট একটা মেয়ের নিজের আত্মসম্মানটাকে ধরে রাখা খুবই দরকার। এবং আমি জাস্ট একটা কথাই বলবো, আমি একদম ছোট একটা মানুষ, আই হ্যাভ নো মানে নাথিং, আমার মাথায় কোনো কিছু নাই, বাট আমি জাস্ট একটা কথা বলবো প্রতিটা মেয়েকে, যেখানে তোমার সেলফ রেসপেক্ট ডাউন করতে হবে, তুমি ওখান থেকে পালাও। শুধু ওখান থেকে লিভ করো না, তুমি পালাও, ইভেন যত স্পিডে দরকার। কিন্তু অনেক সময় তো ট্রমা বন্ড বা ভালোবাসার জন্য মেয়েরা এই ধরনের সেলফ রেসপেক্ট মাটিতে ধুলোয় মিশিয়ে তারপরে থেকে যায়, যে নেক্সট মান্থে যে সুসাইড করে, ফাঁসিতে ঝুলে সুসাইড অ্যাটেম্প নেয়, বুঝছেন? কারণ যখন তুমি তোমার সেলফ মানে আত্মসম্মানের বাউন্ডারি সেট করবা না, তখন তোমার হজম করতে হবে। পৃথিবীতে কোনো মানুষ অনেকক্ষণ পর্যন্ত তার অপোজিট জিনিসপত্র হজম করতে পারে না, একটা সময়ের পর যে সে ব্লাস্ট হবে। তারপর যেমন সুন্দরী মেয়েরা আমরা দেখি যে আসলে প্রতারক, বাটপার, চিটার, এরকম উন্মাদ বা এই যে টক্সিক, এই ধরনের ছেলেদেরকে, বা একদম মানে তার লাইফটা শেষ হয়ে যাচ্ছে, একদম নাই হয়ে যাচ্ছে, সেই ছেলেটাকে আসলে সুস্থ করে তুলতে চাচ্ছে, এই রকম টেন্ডেন্সি আসলে কেন? যে যারা বলে ভালোবাসা দিয়ে ভালো করে ফেলবো, তাকে তার বাবা মা 20-25 বছর ভালোবাসা দিয়ে ভালো করতে পারে নাই, আর তুমি আসছো ভালোবাসা দিয়ে ভালো করতে। সো এটা আমি দেখছি, আমারও অনেক ফ্রেন্ডস, আমার ছোট ভাই মানে ছোট বোন যারা, তাদেরও এরকম টাইপের এক্সাইটমেন্ট লাগে। সো এক্সাইটমেন্টের চক্করে তারা এরকম ছেলে পেলে পছন্দ তো করে, এরপর আমরা নিউজে শুনি আর কি। সো এটার রেজাল্ট। আর যদি বলেন আমার ক্ষেত্রে, মানে আমি কোয়ালিটি বা এরকম কোনো কিছু বলতেছি না, আল্লাহ হচ্ছে আমার কপালে যেমন রাখছে সেটাই আলহামদুলিল্লাহ। বাট একটা জিনিস হচ্ছে যে আমি আমার পার্টনারের মধ্যে চাই কামনেস, ঠান্ডা মানুষ। আমি একটা ঠান্ডা মানুষ চাই, নাকি বাইক ভুংবাং
ওই যে সে হিরো, তারপর হচ্ছে তার 5টা বাইক 10টা গাড়ি। অফকোর্স আমার যে পার্টনার হবে তার তো ইনকাম থাকতে হবে, সে একটা অবশ্যই কাজ করে খেতে হবে, তার বেকার ছেলে পেলে বা কি বলে আমাকে নিতে পারবে না, বিকজ আমি আর্ন করতেছি। শুধু আমি না, যারা আর্ন করে, যে মেয়েরা ইন্ডিপেন্ডেন্ট, তাদেরকে সব ছেলেরা নিতে পারে না। কেন? কারণ ওই যে বললাম যে তাদের সেলফ রেসপেক্টের মাত্রাটা অনেক বেশি থাকে, তুমি যা তা বলবা তারা থাকবে না। এটাকে মানুষ বলে যে মেয়েরা, আগের দিনের মানুষরা বলতো মেয়েরা ইনকাম করলে জামাইয়ের সাথে থাকতে চায় না বা জামাইকে সম্মান করে না। ইটস নট অ্যাবাউট দ্যাট, ইটস অ্যাবাউট যে একটা মেয়ে যদি ইনকাম করে তাহলে একটা ছেলের কাছে কেন যায়? যে মেয়েটা নিজে ইনকাম করে সে একটা ছেলের কাছে যায় একটু লাভ, একটু সম্মানের জন্য। যারা ইনকাম করে না, যারা ইন্ডিপেন্ডেন্ট না, যারা ডিপেন্ডেন্ট, তারা অনেক কিছুই নিতে পারে, বিকজ তারা হয়তো বা তাদের চাহিদা আরও অনেক কিছু আছে সাথে, যে আমার ভরণ পোষণ দিচ্ছে। এখন ধরেন যে আমার ভরণ পোষণ লাগবে, আমাকে চালাইতে হবে, আমার ফ্যামিলি চালাইতে হবে, আমার এরকম ডিমান্ড, আমাকে এত লাখ টাকা দিয়ে বিয়ে করতে হবে, তখন যে আমি অনেক রকমের কমপ্লেন করব না, বিকজ আমি একদিক দিয়ে না পাইলে আমি আরেক দিক দিয়ে পাচ্ছি। বাট দোজ ইন্ডিপেন্ডেন্ট ওমেন যারা কিছুই চায় না, যাদের নিজের টাকা আছে, আমাদের ইনফ্লুয়েন্সার অনেক বড় বড় আর্টিস্টরা যারা মেয়েরা আছে, আমারই অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড যাদের আর্নিং গুড ডিজিজের, তো তারা একটা মানুষ কেন চুজ করবে আপনি বলেন? কেন মানে ইন্ডিপেন্ডেন্ট মেয়েরা ছেলেদের কাছ থেকে কি চায়? উইচ ইজ লাভ, লয়ালিটি অ্যান্ড রেসপেক্ট। তাদের তো কোনো কিছুর কমতি নাই, একটা ছেলে তাকে যা দিবে। কিন্তু বলে যে ইন্ডিপেন্ডেন্ট যারা মেয়ে, তারা যদি তাদেরকে বিয়ে করা হয় বা তাদের সাথে প্রেম ভালোবাসা যাই হোক, তারা নাকি অনেক প্রভাব বিস্তার করতে চায় বা ছেলেদেরকে অপমান করে, সংসার করে না, সংসারে মন বসে না, তারপর পরকীয়ার বিষয়গুলো চলে আসে। ইজ ইট ট্রু? আপনার কি মনে হয়? দেখেন, ইজ ইট ট্রু? অফকোর্স, কিন্তু সব জায়গায় সবাই তো সব কিছু করে না, সবাই তো সেম না। মানে একটা কি অহংকার চলে আসে ইন্ডিপেন্ডেন্ট মেয়েদের মধ্যে? এটা এই কথাগুলো ইন্ডিপেন্ডেন্ট মেয়েরা বেশিরভাগ। কি বউ হওয়ার মানে ওই যে সহজ সরল বউ হওয়ার যোগ্যতা অর্জন করে কিনা? ওকে, আপনি এই কথাগুলো কোথা থেকে শুনবেন জানেন? যারা বলবে তাদের 70%, আমি সবাইকে বলছি না, আপনি দেখবেন 70% ওই ছেলেরা এই কথাগুলো বলবে যারা নিজেরা কিছু করে না। এখন আই এম সরি টু সে, যারা নিজেরা কিছু করে না তারা একটা ওভার অ্যাম্বিশিয়াস মেয়েকে বিয়ে করার পরে তাদের এই টাইপের কথাবার্তা হবে। নয়তো যখন নেক টু নেক হবে, কেউ তার পার্টনারটাও আর্ন করতেছে, ছেলেটাও আর্ন করতেছে, তখন দুজনের বলার কোনো রাস্তাই থাকে না। ওই ছেলে জানে যে আর্ন করতে কত কষ্ট, মেয়েটাও জানে আমি আর্ন করতেছে, আমার হাজব্যান্ডও আর্ন করতেছে, সো আমি ওকে বেফাস কথাবার্তা বলতে পারবো না, ও আমাকে বেফাস কথাবার্তা বলতে পারবে না। বাট বলবে কারা জানেন? যখন উঁচা নিচে হয়, যখন একটা অনেক অ্যাম্বিশিয়াস একটা মেয়ে একটা ওই যে বাইক নিয়ে, ডিএসএলআর ক্যামেরা নিয়ে, আইফোন বাপমার গলায় ধরে কিনে এরকম একটা বিয়ে করে। আমি কিন্তু বলতেছি না বেকার ছেলে বলতে, অনেক অনেক ছেলেরা আছে যারা খুব কষ্ট করতেছে, ওরা কোনো ওয়ে পাচ্ছে না, ওরা পরিস্থিতির শিকার। আর কিছু আছে যাদের কোনো কাজ নাই, বাপমার গলায় ধরে একটা বাইক কিনবে, একটা আইফোন কিনবে, ওই যে পাবলিক যেই ছেলে মেয়েগুলার আড্ডারখানা, ওখানে ভন ভন করে জোরে জোরে বাইক চালায় যাবে, ওখান থেকে তাদের পছন্দ হবে, চোখ হবে, ইন্টারেস্ট হবে, বিয়ে করবে, এরপর বিয়ে করে বলবে তুমি আর কাজ করতে পারবা না। তখন যে মেয়ে বলে আমি করবই, তখন যে হয় মেয়ে প্রভাব ফেলতেছে। এটা মানে আমি অনেক কাহিনী দেখছি, বাট এটার উল্টাটাও হয়, মেয়েরাও অনেক এক্সেসিটি করে, যেটা করা উচিত না আমার মতে। বিকজ তুমি যতই আর্ন করো না কেন, তোমার আর্নিংয়ে তোমার হাজব্যান্ডকে রেসপেক্ট করাটার সাথে কোনো কিছু যায় আসে না। ইভেন তুমি যদি আর্ন নাও করো, তুমি যদি আর্ন করো, ইউ হ্যাভ টু, তোমার রেসপেক্ট করা উচিত তোমার পার্টনারকে, এবার হোক হাজব্যান্ড, এবার হোক প্রেমিক, মানে দুজনেরই ব্যালেন্স করা উচিত। মেয়েরাও আছে এরকম, অনেক মেয়েরা আছে যে একটু একটু নতুন নতুন টাকার মুখ দেখলে তাদের রমণীয়ই চেঞ্জ হয়ে যায়। অর্থলোভী মেয়েরাই কি খালি অর্থলোভী হয়? আমি এমন অনেক মেয়ে দেখি যাদের বয়ফ্রেন্ডকে টাকা পয়সা দিয়ে 4-5 বছর 10 বছর চালাচ্ছে, ওই বয়ফ্রেন্ড বিয়ে করে নাই। আপনি কখনো এরকম হয়েছে আপনার জীবনে? না, এরকমটা না যে, নো, এরকমটা হয়নি। এরকম হয়নি। আচ্ছা, একটু আপনার পার্সোনাল জীবন সম্পর্কে জানতে চাই, যে আপনার বাসায় কে কে আছে, আপনি কোন জেলার মেয়ে, কোথায় থাকছেন, বাসার ঠিকানাটাও দিয়ে দেন, আমরা চলে যাই। হ্যাঁ, আমি ফ্ল্যাট নাম্বারটাও বলে দিব, সাথে মোবাইল নাম্বার যদি না পাই। আপনার কাছে আছে আপু?
ও আচ্ছা। ওকে, সো আমি আমার বাসায় বাবা মা আমি এই তিনজন আমার ফ্যামিলি, কিন্তু এছাড়াও আমার বাসায় আরও 2-3 জন থাকে। আমার আন্টি, মানে মা একা থাকতে পারে না, অ্যান্ড আমিও সারাদিন বাইরে থাকি, বাবাও বাইরে থাকে। সো আম্মুর সাথে আন্টি আর 2টা বাচ্চা কাচ্চা 2-3টা থাকে আর কি। ও আচ্ছা আচ্ছা, এটা দারুণ। হচ্ছে শুধু মার জন্য। আচ্ছা, যদি বলি যে কেমন পরিবারে জন্মগ্রহণ করেছেন, ছোটবেলা থেকে কতটুকু আদর টাদর পেয়েছেন? আমি একমাত্র মেয়ে আর কি, সো আদরই পেয়ে আসছি আর কি ছোট থেকে। সবার থাকে না মধ্যমণি টাইপের, এরকম আমার কথাকে খুব ইম্পর্টেন্স দেওয়া হয় আমার ফ্যামিলিতে। ইভেন আমার ফাদার মাদার যে কোনো একটা স্টেপ আগাতে গেলে আমার কাছ থেকে আগে জিজ্ঞেস করবে, মা এটা কী করবো। ইনফ্যাক্ট আমার বাবা, আমার মা, ইচ অ্যান্ড এভরিওয়ান, মানে ছোট কাজিনদের থেকে শুরু করে একদম বিগ জেনারেশন পর্যন্ত ডিসকাস আমার সাথে করে। আচ্ছা, টাকা মানুষের জীবনে কতটা ইম্পর্ট্যান্ট? ভেরি ইম্পর্টেন্ট। মানে কখনো এরকম হয়েছে আপনার জীবনে যে টাকার জন্য কখনো কোথাও কথা শুনেছেন, ছোট হয়েছেন, বা কোনো একটা শখ পূরণ করতে পারেননি? না, আলহামদুলিল্লাহ আমার মানে এই ব্যাপারটা আমি কখনো, এই একটা জিনিসই আমি কখনো ফেস করিনি। আদারওয়াইজ আমি অনেক কিছু ফেস করেছি, দেখেছি। আমি দুনিয়া আরও 5-6 বছর আগের থেকে দেখা হয়েছে আমার, কিন্তু এই একটা জিনিস আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া যে এখন পর্যন্ত এটা করতে হয়নি, যে টাকার অভাবে ধরেন কোনো একটা কিছু করতে পারিনি। জীবনে কি কি শিক্ষা নিয়েছেন, কি কি ফেস করেছেন, যেটা সবচেয়ে ভয়ঙ্কর ছিল বা যেটা কাটিয়ে উঠতে অনেক দিন সময় লেগে গেছে? সফটনেস রাখা যাবে না কোনো ক্ষেত্রে। সফটনেস রাখলে কি হয়? সফটনেস, বর্তমান যেই যুগ এসেছে, এখানে আপনি সফট থাকলে আপনাকে খেয়ে ফেলবে মানুষজন, আশেপাশের পরিস্থিতি, সব কিছু। আপনি সফট থাকতেই পারবেন না। আপনি যদি আপনার ভোকাল লাউড না রাখেন, সেক্ষেত্রে মেয়েদের অবস্থা খুব বাজে হয়ে যাবে। আচ্ছা, নিজের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দুঃসাহসিক ঘটনা কি ছিল, যেটা থেকে কাটিয়ে উঠতে আপনার অনেক বছর সময় লেগে গেছে বা অনেকটা সময় নষ্ট হয়েছে? দুঃসাহসিক ঘটনা, আমি প্রশ্নটা বুঝি না। মানে এমন কোন জীবনে এমন কোন ডার্ক সাইড হয় না যে? হ্যাঁ হ্যাঁ, আমার ডাউনফল ছিল, অ্যান্ড ওটার পরে যে হয়তো বা আমি একদমই ইন্ট্রোভার্ট টাইপের ছিলাম আর কি একটা সময়, খুবই ইন্ট্রোভার্ট। আমি এখনও কথা বলতে পারি না, বাট আমি কথাও বলতে পারতাম না এরকম। মানুষ বুলি করতো যে আমি কথা বলতে পারি না, অ্যান্ড আমার কথার ধরন নট গুড। সো সবার লাইফেই তো হচ্ছে ব্রেকআপ নামের জিনিসটা থাকে, অ্যান্ড আমারও ছিল। সো আফটার দ্যাট আমি এই তো বড় হয়েছি। মানে জীবনে খারাপ সময় না আসলে আপনি ভালো করতে পারবেন না। আমরা কি ব্রেকআপের রিজনটা জানতে পারি? ইফ ইউ ওয়ান্ট। না না না, ওকে, কোনো রিজন নাই, ইজ জাস্ট মেন্টালিটি ম্যাচ। মানে আমরা একটা সময়ের পরে দেখেছি যে দুজন একদম দুই, মানে আমি অনেক কম সময় নিয়েছিলাম, মানে আমার রিলেশনশিপের খুব অল্প সময়ের মধ্যে আমি একটা রিলেশনশিপে ঢুকে গেছিলাম। সো আফটার দ্যাট ওটাতে আমাদের মেন্টালিটি ম্যাচ হয় নাই। সো আমি আর সামনে আগাইনি, বিকজ আমি বুঝতে পারছি যে আমাদের দুজনের থট প্রসেস দুই রকম, এছাড়া কোনো অল্প সময়ে রিলেশন। হ্যাঁ, আমার ভিতরে কারোর জন্য কোনো রকমের কোনো খারাপ কিছু নেই। আমি প্রত্যেকটা জিনিস লেসন মনে করি আমার লাইফের, অ্যান্ড আই এম ভেরি গ্রেটফুল যে আমার লাইফে এই জিনিসটা হয়েছে। আচ্ছা, 4টা লেসন যেটা আপনি আপনার এক্সের কাছ থেকে পেয়েছেন। এক্সের কাছ থেকে মানে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পেয়েছেন? আমার এক্স যে ছিল, তারপরে আমি আমার নিজেকে ভালোবাসছি আর কি, বাসতে পেরেছি। তার মানে নিজে থেকেও কাউকে বেশি ভালোবাসা উচিত না কখনো, এরকম কিছু? অফকোর্স, আল্লাহ, এটা তো একটা রেড ফ্ল্যাগ। নিজে থেকে কখনো কাউকে, একমাত্র বাবা মা ছাড়া, কখনো কাউকে বেশি ভালোবাসা উচিত না। আচ্ছা, দিস ইজ এ রেড ফ্ল্যাগ। ওকে, নেক্সট ওয়ান। 4টা। না, আসলে তেমন কোনো কিছু, একা থাকতে পারি, মানে শিক্ষা কি পাইছি তা তো জানি না। আগে আমি একা থাকতে পারতাম না, এখন আমার একা থাকতে ভালো লাগে, আমার মানুষজন অতিরিক্ত ভালো লাগে। আর কিছু? অনেক ভালো আছি। আপনার মনে হয় আরেকটা ব্যাপার যে অল্প সময়ে কাউকে বিশ্বাস করা বা অল্প সময়ে কাউকে আসলে ভালোবাসা উচিত। আমি অনেক স্লো গোয়িং একটা মানুষ, মানে ও শিক্ষা বললেন না, আমি আমার লাস্ট মানে আমার যে ব্রেকডাউন ছিল সেখান থেকে আমি একটা শিক্ষা নিছি যে তাড়াহুড়ার কোনো কাজ কখনোই ভালো হয় না।
ওকে ওকে অ্যান্ড আমি অনেক স্লো গোয়িং একটা মানুষ, আমি অনেক স্লো সব কিছুতে, মানে কাজে না, পার্সোনাল লাইফে ধরেন আমি যদি কাউকে ডেট করি, আমি তাকে অনেক দিন ডেট করার পর আমার মুখ থেকে হয়তো বা কিছু শুনতে পারবে, 1 মাস 2 মাস 3 মাসে আমার মুখ থেকে কিছু শুনতে পারবে না, মেবি 6 মান্থ 1 ইয়ার ডেট করার পরে যে হয়তো শুনতে পারবে ইয়েস আমার তোমাকে ভালো লাগে, আচ্ছা অ্যান্ড আই এম রেডি ফর মেবি ডেটিং। ডেট করার পরে আমি বলবো আই এম রেডি ফর ডেটিং স্টিল, মানে কমিটমেন্ট জিনিসটা আমি অনেক দেওয়ার আগে আমি অনেক চিন্তা করি, বিকজ আমি জানি যে আমি যদি একবার কমিটমেন্ট দেই তাহলে আল্লাহ ছাড়া আমাকে আর এখান থেকে কেউ মুভ করতে পারবে না, আমার কমিটমেন্টের ভারবান্তি এত বেশি, আচ্ছা সো এই কারণেই আমি একটু ডিস্টেন্স। আপনার জন্য রোমান্টিক ডেটের ক্রাইটেরিয়াগুলো কি কি, বা বলে না গ্রিন ফ্ল্যাগ, কোন Green flag? মানে ছেলেদের গ্রিন ফ্ল্যাগ কোনগুলো আপনার জন্য? মুখ কম খোলা। মুখ কম খোলা? মুখ খুললে কি হয়? সব নষ্ট করে দেয় এরা। কেন, কি করে? আমি দেখছি যে আসলে বেশিরভাগ, সবাই না, 70%কেই দেখছি যে ঠিকঠাক হেঁটে আসতেছে, গুড ওয়াও ওকে নাইস, এবার মেবি ওকে হয়ে যাবে Same here. মুখটা যখনই খুললো মানে মানে কি বলে যে আপনার এরকম লাগে? এমন কিছু বলে আপু যেটা মেয়েদের পছন্দ না, ওভার হয়তো বা কোনো রিয়াকশন, ওভার কথাবার্তি। আমার সবচেয়ে বিরক্ত লাগে কি জানেন? সরি তুমি করে বলে ফেললাম। না এটা তো আছে, সরি তুমি করে বলে ফেললাম, কিছু মনে করবেন না। আমি তো অনেক সামটাইম অনেক রুট, আমি তো বলি যে কেন বলছেন, সমস্যা নেই এখন আপনি করে বলেন। আরেকটা খারাপ লাগে যে এত মেকআপ দিয়ে আসছো কেন, এই 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 কথাটা ছেলেরা কেন বলে? একটা মেয়ের যে এই কথাটা কতটা দুঃখের, এটা কি কেউ জানে? আর কেউ যদি আপনাকে আমার বলে যে কথা এত মেকআপ হচ্ছে দিয়ে যে- আসছো কেন, কি কেমন লাগে? আমার কথা হচ্ছে যে মেকআপ তো মেয়েদের জন্য হয়েছে, তুই বেটা মেকআপের দাম জানোস? মেকআপের দাম জানলেও উনি তো কিনতে পারবে না, ওনাকে আল্লাহ ওই বুদ্ধিই দেয়নি যে উনি আমাদের জন্য আমাদের স্কিন টোনের মেকআপ নিয়ে আসবে, তার ওই ওই কি বলে ওই আইকিউই নাই। টাকা পয়সা মানুষ কেন বলে আমি জানি না, আর এই টাকা পয়সা ওর হাতে 5 কোটি থাকলেও তো ওর জীবনে আমার শেড ম্যাচ করে একটা ফাউন্ডেশন আনতে পারবে না। Right. সে মেকআপ নিয়ে কথা বলতেছে, ভেরি স্যাড। আর কি কি আপনার গ্রিন ফ্ল্যাগ মনে হয়? গ্রিন ফ্ল্যাগ, নট রেড ফ্ল্যাগ। ওকে, গ্রিন ফ্ল্যাগ, ঠান্ডা ভাবে কথাবার্তি বলা। আচ্ছা এটা তো গেল, আর কি? ফুল টুল নিয়ে আসবে, বা রোমান্টিক ডেট আপনার কাছে কি? রোমান্টিক ডেট আসলে অনেক কিছু, বাট আমার কাছে এটাও একটা রোমান্টিক ডেট যে জাস্ট একটু ঠান্ডা প্লেসে সে আর আমি বসে দুইজন দুইটা কফি খাচ্ছি, হাতে হাত রেখে, দ্য মোস্ট বিউটিফুল, এটাও তো রোমান্টিক। কোনো কিছু নিয়ে আসা, দরজাটা খুলে দেওয়া হয় না যে হ্যাঁ গাড়ির হ্যাঁ দরজা? হ্যাঁ, একটু একটু চেয়ারটা টান দিয়ে দেওয়া, একটু মানে প্লেজ একটু বসাটাকে একটু অনেক নাটক করে, মেয়েরা তো একটু মানে মেয়েরাই তো পছন্দ করবে ভাই, তোমাদের এগুলো মেকআপ করতে যতই সমস্যা কি? খারাপ হোক, সুন্দর বলা, কমপ্লিমেন্ট দেয়া, দেয়া। হ্যাঁ হ্যাঁ সে মেকআপ ঠিক করে দেখ, ওটা কোনো সমস্যা নাই, বাট অ্যাটলিস্ট তাকে দেখার সাথে সাথে একটা কমপ্লিমেন্ট দেওয়া, তোমার এক্সপ্রেশনটাকে বোঝানো যে ওকে ইউ লুক সো প্রিটি, এগুলো বলতে কি মজা যাইতেছে তোমাদের। আমারও সেটা কোয়েশ্চেন, কিন্তু ধরেন সবই ঠিক থাকলো, আপনাকে প্রীতিও বললো, চেয়ারও আগায় দিল, দেখতেও সুন্দর, হ্যান্ডসাম, সবকিছু ঠিক আছে, এখন ছেলেকে খুব পছন্দ হয়েছে, কিন্তু রেস্টুরেন্টে যেটা খাইলো বিল দিল না, এখন কি করবে? ইটস অলরাইট, ইটস অলরাইট। হ্যাঁ মানে আমি দিয়ে দিব। ছেলেদের সাথে ডেট করলে আপনি রেস্টুরেন্টে বিল দিয়ে দেবেন? আল্লাহ, এটা কেমন কথা? অবশ্যই দিব না কেন? ওকে, অবশ্যই দিব, যদি মানুষটার মধ্যে এতগুলা গুণ থাকে, আর মানুষটা যদি জাস্ট রেস্টুরেন্ট বিল তারপরে দিতে যাওয়ার চাচ্ছে, টাকাও যদি না থাকে আপনার থেকে, যদি টাকা চায়, ডেট করতে এসে টাকা চাইলে তো আবার সমস্যা। টাকা কেন চাবে? যদি আমি দিয়ে দিই সেটা আলাদা ব্যাপার, আমি ধরেন ওভার বেকার। বিল করে দেই। বেকার হতে পারে না? না না, ওইটাই তো বললাম যে বেকারের সমস্যা নাই আপু, আমি যদি দেখি যে সে বেকার, তার কর্মে না। বাংলাদেশে কয়জন আপনি কাজের দেখবেন ছেলেরা, তাই বলে কি সবাই খারাপ? বেকার তার সমস্যা না, তার বিহেভিয়ারের সমস্যা, তার মুখ সমস্যা। আচ্ছা, মানে আপনার কাছে মূল রেড ফ্ল্যাগই হচ্ছে তার বিহেভিয়ার আর মুখের কথা যেন ক্যারেক্টার তো ঠিকঠাক of থাকে। course, হ্যাঁ হ্যাঁ, আর ক্যারেক্টারও আছে। একটা শান্ত, মানে একটা আমরা যেটাকে এক কথায় একটা মানুষের সাথে 10 মিনিট বসার পর, বা একটা মানুষকে যখন আমরা জেন্টলম্যান বলি, আমার জাস্ট ওইটাই আর কি নিডেড। আচ্ছা, কোন কোন বিষয় থাকলে
আপনি ধারণা করে নেন যে এই ছেলেটা ক্যারেক্টারলেস? না, রেড ফ্ল্যাগ কোন কোন রেড ফ্ল্যাগ? ক্যারেক্টার লেস তো মনে হয় না, তবে এই টাইপের ছেলেদের আমার কাছে ভালো লাগে না। কোনটা? যে যে এরকম করে না, এরকম হাই হাউ আর ইউ কিরকম করে জানি গলা ওকে খাইছো? হ্যাঁ খাইছো তুমি, এরকম করে বলে না। কি Just, ব্যাপার oh my বিউটিফুল, ঘুম থেকে উঠে একটা মেসেজ দিলো না? হ্যাঁ, আই ক্যান্ট টেক দিস। এই একটাই? মানে এটা হচ্ছে সব, মানে সবার প্রথম। এরপর হয়তো বা আমি এমন আছে যে এই ছেলেটার কোনো দিনও ফোন না ধরবো বা কোনো দিনও একে রিপ্লাই না দিব, যদি ফরচুনেটলি আমরা কথা কোনোভাবে হয়েও যায়। So, এই টাইপের। আর কোন? একটু হাতাহাতি স্বভাব থাকে না, টাচি টাইপের কিছু ছেলে, যে ধরেন অনেকে বলে আরে আমার ইন্টেনশন তো, ওর ইন্টেনশন এরকম না, ও এরকমই, ওর ইন্টেনশন আমার ভালো লাগবে না, ও হাতাহাতি করে না, ওকে লাগবে না। ওকে। ওর ইন্টেনশন ভালো লাগবে না। সো হাতাহাতি টাইপের ছেলে পেলে আমার পছন্দ না। একটু মেয়েদের থেকে একটু ডিস্টেন্সে থাকবে, সে ভিতরে অনেক শয়তান হোক, সে হাজার শয়তানি করুক। দেখেন আমাদের আমরা সবাই খারাপ ভিতরে ভিতরে, তাদেরকে আমরা ভালো বলি যারা নিজেদের খারাপ জিনিসটাকে কন্ট্রোল করতে পারে। সো তোমরা যদি 5টা-10টা মেয়ে পেয়ে, বা যাকে একটা মেয়ে সামনে পেয়ে তোমার হাত চলে যায় মেয়ের বডিতে, বারবার মাথায় হাতাহাতি করো, আরে দোস্ত বলে গায়ে হাত দিয়ে দেয়, মানে অত দোস্তও না বাট গায়ে হাত দিয়ে দিচ্ছে, কি অবস্থা? এই ভেরি গার্লস প্লিজ একটা করো না, এগুলারে ডেট করো না। আমি না এরকম পাইছি বুঝছেন, মানে পাইছি বলতে ডেটিং এর জন্য না, ধরেন কাজ করতে গেছি, কাজ করতে যাওয়ার পরে হয় না যে দেখা হয়েছে অনেকদিন পর, আরে কেমন আছো বলে জড়ায় ধরতে আসে, ওকে হোয়াট ইজ দিস কেন ভাই? সেটাই তো, তোমার মানে আমার সম্পর্ক বুঝে আমার সাথে বিহেভ করতে হবে ফার্স্ট দেখাতেই এইগুলো তো ভেরি রেড ফ্ল্যাগ। ইদানিং আমি আরেকটা জিনিস দেখতেছি যে খুব ফিলোসফার বের হয়েছে, হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েশন, নতুন নতুন কিছু ছেলে পেলে আসছে দেখলাম, খুব কুল সাজে, ওই যে কোন ব্র্যাক নাকি টক শো 2-1টাতে গেছে, একটা ছিল, আমি নামটাও নিতে চাই না, মানে এত পরিমাণের টক্সিক ম্যানিপুলেশন হচ্ছে করে আর কি, বলে কুল সাজতে যে এই মেয়েদের এটা করবা, মেয়ে মানুষ তোমাকে পছন্দ করবে না, মেয়ে মানুষের সাথে একটু কুল থাকবে ব্রো, তুমি ওটাকে ছেড়ে আরেকটাতে যাও। হচ্ছে কিছুদিন আগেই একটা এরকম আছে, কিন্তু কিছুদিন আগেই খুব ভাইরাল হয়েছে, তাও একটা টক শো থেকে, ওইখানে যে উল্টাপাল্টা কথা। সো এই টাইপের ছেলে অ্যাটলিস্ট কার সামনে কি যেতে পারবে জানি না। আমি এই টাইপের ছেলের সাথে বসে এক কাপ কফিও খাবো না, যারা নাকি মেয়েদেরকে এত ডিসরেসপেক্ট করে কথা বলে। আমরাও কিন্তু পারি ছেলেদেরকে অনেক কথা বলতে, আমি এখনো পারি, বাট আমি কি বলতেছি, ফিউ বয়েজ, সব না, বিকজ ছেলে মানুষ অনেক অনেক ভালো হয়, তেমন অনেক খারাপও হয়। ছেলেরা যারা অ্যাকচুয়ালি ম্যান, যারা নাকি একটা লাইফের রেসপন্সিবিলিটি নেওয়ার উপযুক্ত, বা জেন্টলম্যান, যারা নাকি অ্যাকচুয়াল ম্যান, তাদের লাভ, তাদের বিহেভিয়ার, ও মাই গড, দে আর অ্যামেজিং। ছেলে মানুষ ছাড়া মেয়েদের তো লাইফ একদমই বোরিং, এটা সত্য। মেয়েরা বলে না নো নিড বয়েজ, এটা কেন বয়েজ নিড হবে না কেন, মানে আমি বুঝলাম না। বয়েজের দরকার আছে, অফকোর্স আছে। আমার ঘরে বাবা আছে না, সেও তো একটা বয়েজ। ওকে। আমি যে রিক্সাটায় উঠি, সেও তো একটা বয়েজ। আমি যে ফুচকাওয়ালা মামার থেকে ফুচকা খাই, সেও তো একটা বয়েজ। সবাই তো বয়। একটু জানতে চাই, এখন একটু অন্য প্রসঙ্গে চলে যাই, সেটা হচ্ছে আপনার ইনবক্সের রিকোয়েস্ট মেসেজে কি কি অদ্ভুত মেসেজ আসে? বায়োডাটা পাঠায় বলে বিয়ে করবে। আচ্ছা। তারপর ছেলেরা হচ্ছে কবিতা লিখে পাঠায়। তারপর এই যে রেশমিকার পিকচার পাঠিয়ে ও বলে যে আমি, ওর জামাইয়ের নামটা যেন কি বিজয় সামথিং মেবি, আমি ওটা হতে চাই। ওকে। আরো 18+ হুটহাট ফোন দিয়ে দেয় না? হুটহাট ফোন দেওয়ার তো স্কোপ নাই, লাইক রিকোয়েস্ট লিস্ট থেকে তো ফোন দিতে পারবে না। আচ্ছা, ভক্তের সবচেয়ে অদ্ভুত কাণ্ড কারখানা কি? মানে আমাকে হচ্ছে দেখে কান্নাকাটি করে দিছিল আর কি, এটা আমার কাছে আর কি একটু অদ্ভুত লাগছে। আর কোনো সারপ্রাইজ বা কিছু দিয়েছে? অনেক একটা শুনি আমরা। আমার বার্থডেতে হচ্ছে একটা মেয়ে, আমার মোস্ট অফ দ্য ফ্যান হচ্ছে গার্ল, বেশিরভাগ ছোট মেয়ে, আমার থেকে ছোট বয়সী যারা, তারা আমার ফ্যান। সো ওরা লাইক যখন
অনেক বেশি যারা ক্রেজি টাইপের যারা পছন্দ করে আমাকে, ওরা কান্নাকাটি করে দেয়, বাবা মার সাথে থাকে, এরকম করে মুখ ধরে কান্না টান্না করে দেয়। দেখা যায় আমিও আমার ফ্যামিলি মেম্বারদের সাথে থাকি, সো আমিও একটু লজ্জা পেয়ে যাই। কখনো জীবনে ডাবল টাইমিং করেছেন? নো নেভার, ও মাই গড নো। ওকে, যদি নিজে একটা আইন বানাতে চান তাহলে কি আইন বানাবেন? ডাবল টাইমিং করা যাবে না। ওকে ওকে, জীবনে ডাবল টাইমিং করলেই হচ্ছে মানে সর্বোচ্চ শাস্তি দিয়ে দিব। কোন বয়সের ছেলেরা বিয়ের জন্য খুব উপযুক্ত আপনার মতে? 30+ আমার মতে। বাবা মা 30+ যদি ধরে বুড়ো একটা ব্যাটার সাথে বিয়ে দিয়ে দেয়? না, দিতে পারবে না বাবা মা ধরে। বাবা মা ধরে দিবে, আমি না মানে ম্যাচিউর পারসন বিয়ে করি, কে জানে। বাবা আপনি কি বয়স না, বাট আমার বয়োজ্যেষ্ঠ মানুষকে পছন্দ করেন? নো, ইটস নট বয়স্ক, বাট আমার একটু ম্যাচিউর মানুষ পছন্দ। ম্যাচিউর, হ্যাঁ, যেমন 30+ এরকম। 30+ তো ছোটই, মানে 30 থেকে ধরেন 40 পর্যন্ত, এই জায়গাটার যেই সংখ্যাটা 40 পর্যন্ত গেলে তো বিয়ে করে ফেলবে, তাহলে 2 নম্বর বিয়ে করতে হবে আপনাকে। আই ডোন্ট মাইন্ড যদি তার আগে কোনো এরকম প্রবলেম থেকে থাকে, যে সে সেপারেট অথবা কোনো কারণে তার ফার্স্ট ওয়াইফের সাথে কিছু হয়নি, এরকম হলে আই ডোন্ট মাইন্ড, বাট বউ থাকা অবস্থায় তো আই মাইন্ড। কিন্তু ছেলেরা তো এরকম করে যে বউ থাকা অবস্থায় বলে আমি সুখী না, আমাকে বকাবকি করে, আবার বউ পাগল। আমি পাইনি আর কি, মানে আমি পান নাই। আচ্ছা আচ্ছা, সো আপনি চাইলে একটু ম্যাচিউর পারসন পছন্দ করেন, তো সেক্ষেত্রে বয়সটা হতে হবে 30 থেকে 40। কোনো প্রফেশন পছন্দ? নো, সে একটা গুড তার প্রফেশন হলেই হয়। কখনো তবে কন্টেন্ট ক্রিয়েশন না। না, আপনি নিজে কন্টেন্ট ক্রিয়েটর আর বলছেন কন্টেন্ট ক্রিয়েশন না? হ্যাঁ, তারপর ওই যে দেখবেন যে 2 কন্টেন্ট ক্রিয়েশনের ওই যে লাইভ আপনাদের রাতে দেখতে পাবো। আচ্ছা, প্রিন্স মামুন যদি এখন বিয়ের প্রস্তাব দেয় কি করবেন? ও দিবে না। কেন দিবে না? ও চিনে আমাকে, ও দিবে না। চেনে আপনাকে? মানে না, আপনাকে না দেওয়ার সম্ভাবনা বেশি, কারণ আপনার বয়সটা তো এখনো বেশি হয় নাই। আপনি একটু বড় হলে দিতে পারে। আরো বড় হলেও কেন, ও দিবেই না আমাকে, ও জানে যে অ্যানসার কি হবে। আপনার সাথে ওর দেখা হয় নাকি? মানে আমরা তো সবাই তো কোনো না কোনো ভাবে কারো না কারোর সাথে শুটিং সেটে, তারপর প্রমোশনের জায়গায় কোনো না কোনো ভাবে তো দেখা হয়েছে। আচ্ছা, ছেলেদের মাথায় কি থাকে? ছেলেদের মাথায় যে কি থাকে, যদি এটা আমরা মেয়েরা বুঝতেই পারতাম, তাহলে আমরা অনেক হ্যাপি হইতাম। 90% মেয়েরা পুরা হ্যাপি, এটাই বুঝলাম না আসলে ওদের মাথায় থাকেটা কি। ওকে, শপিং করেন কোথা থেকে? সব জায়গা থেকে। আমি গুলিস্তান থেকে শপিং করি, আমি মতিঝিলের ফুড থেকে শপিং করি, আমি যমুনা থেকে শপিং করি, আমি উত্তরা থেকে শপিং করি, বসুন্ধরা থেকে করি। আচ্ছা, কখনো আপনার ছবি দিয়ে গুগলে সার্চ করছিলেন? কি আসে? আমার নামই আসে। আপনার নাম আসে? শিওর? হ্যাঁ, ওই যে আমার প্রোফাইলগুলি আসে আর কি। আপনার ছবি দিয়ে? হ্যাঁ, আমার ছবি দিলে গুগল ফটোসে রাশমিকাকে নিয়ে আসে না হঠাৎ করে? আপনার কি মনে হয় যে আপনার মানে রাশমিকার মোবাইলে ফেস লক কি আপনার ছবি দিয়ে খোলা যাবে? না, আমার গালের জন্য যাবে না। আপনার গালে কি হয়েছে? আমার গাল অনেক মোটা, রাশমিকার। ওকে, আচ্ছা, প্রেমে পড়লে ছেলেদের মধ্যে কি কি পরিবর্তন হয়? একটু বাচ্চা বাচ্চা হয়ে যায় মেবি। মেয়েরা না, বাচ্চা বাচ্চা হয়, কি ছেলেরাও হয়। ওকে, সো আপনি তো মিডল ক্লাস ফ্যামিলি বিলং করেন। মিডল ক্লাস ফ্যামিলির আসলে সবচেয়ে স্ট্রাগলিং পিরিয়ড বা সবচেয়ে স্ট্রাগলিং বিষয়গুলো কি কি? আমরা একটু উচ্চ মাধ্যমিক যাদেরকে বলা হয়, আমি একটু উচ্চ মাধ্যমিক বা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, সো আমরা না এদিকেও যাইতে পারি না, ওইদিকেও যাইতে পারি না, মিডলে থাকতে হয় সব সময়। ধরেন যে কিভাবে বলবো, কিভাবে এক্সাম্পল দিব? আচ্ছা, এটা কোনো এক্সাম্পল না দিই, মানে হ্যাঁ, মিডিয়াম মানে মধ্যবিত্তরা মানে মাঝখানেই আটকে থাকে। মানে তারা একটু ওপেন হতেও খুব আনইজি ফিল করে, তারা আবার খুব গুটিয়ে থাকতেও আনইজি ফিল করে, তারা কোনো দিকেই আসলে ওপেন হতে পারে না, মিডলে থাকে। সো এই ব্যাপারটা ভালো না আর কি, নট গুড। ওকে, আপনি স্টোরি দেন যখন, স্টোরি কি কাউকে উদ্দেশ্য করে কখনো দিয়েছেন? নো। বা চেক করেন কে কে দেখলো, কে কে সিন করলো? হ্যাঁ, এটা সামটাইম। এক্স কে উদ্দেশ্য করে কখনো স্টোরি দিয়েছেন?
যে আচ্ছা দেখুক? আমি এগুলো করি না, মানে লাইক আমি কখনো আমার, ধরেন আমি অনেক স্যাড আছি, আপনি কখনো ওই সময় আমার স্যাডনেস দেখবেন না। আমি যখন সবচেয়ে হ্যাপি থাকি তখন আমি স্যাড পোস্ট শেয়ার করি, আমি যখন সবচেয়ে স্যাড থাকি তখন আমি অনেক ফানি পোস্ট শেয়ার করি, লাইক এরকম কনফিউজ। ওকে, যারা আপনাকে পছন্দ করেন না তাদের উদ্দেশ্যে একটা গান গান। গান না, আমি মানে একটা কথা বলবো, গেট ওয়েল সুন। গেট ওয়েল সুন? অসুস্থ মস্তিষ্কের মানুষই হচ্ছে আমাকে অপছন্দ করতে পারবে, বিকজ আমি তো কারো ক্ষতি করি না। অদৃশ্য হওয়ার যদি একটা সুযোগ থাকে তাহলে কার বাসায় গিয়ে দেখবেন যে কি করতেছে? অদৃশ্য হওয়ার ওকে, সো আমি আমার বেস্ট ফ্রেন্ডের বাসায় যে দেখবো কি করতেছে এখন। ওকে, কোন নায়িকাকে যেহেতু ফ্যাশন ডিজাইনার আরেকটু ভালো কাপড় চোপড় পরতে সাজেশন দেবেন, যে আরেকটু সে তার কাপড় চোপড়ের প্রতি সচেতন? বাই দ্য ওয়ে, আমি ডিজাইনার না, আমি ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছি আর কি। করছেন? হ্যাঁ, এখনো হয়নি না। কাউকে না, মানে তাদের জায়গা থেকে তারা ঠিকঠাকই পড়তেছে, তবে আমি জাস্ট নুসরাত ফারিয়া আপুর ড্রেসিং সেন্স অনেক পছন্দ আমার। পছন্দ না, পরামর্শ দেবেন? পরামর্শ না, এরকম কাউকে নেই পরামর্শ দেওয়ার, সবাই গুড ঠিকঠাক পড়ে। কোন নায়ককে? কোনো ক্রিকেটার বা মানে কোনো ক্রিকেটার বা যে কোনো খেলোয়াড় অথবা কোনো নায়ক কি আপনাকে প্রেমের প্রস্তাব দিয়েছে কখনো? না না, কোন কোন পেশার মানুষের কাছ থেকে প্রেমের প্রস্তাব পেয়েছেন? সব ধরনের পেশার মানুষ থেকে, মানে মোটামুটি আর কি। যেমন? কিছু না, যে কিছু না করে সেও বেকার। বেকারও দিয়েছে, তারপর ডক্টর দিয়েছে। ডক্টর? কি ডক্টর ছিল? মানে কি ডক্টর তা তো জানি না, বাট আর কি ডক্টর। গাইনোকোলজিস্ট না তো? না না না, পড়াশোনা করছিল আর কি, হয়ে গেছে এতদিন, এখন তো ডক্টর হয়ে গেছে। সো ওরকমও দিয়েছে। তারপর ইঞ্জিনিয়ার? হ্যাঁ, ওকে। ইভেন আমি একটা ইঞ্জিনিয়ারের সাথে ডেট করছি। ও আচ্ছা, ইঞ্জিনিয়ার ছেলেরা ডেটের জন্য কেমন? ভালো না, বোরিং। বোরিং? হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওদের বিয়ে করলে ভালো। বুঝলাম না, একটু মানে বুঝিয়ে বলেন। ডেট যখন করতে, ইঞ্জিনিয়ারিং যারা, মানে সবাই তো না, আমি যে ইঞ্জিনিয়ার ছেলের সাথে ও হচ্ছে একদম একটু বোরিং ছিল। তবে তখন আমার কাছে বোরিং লাগার একটা ব্যাপারও ছিল, তখন ছোট ছিলাম। কি ইঞ্জিনিয়ার ছিল? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। ও বাবারে, তারটা নিয়ে কাজ অনেক, করে? হ্যাঁ অনেক, হ্যাঁ হ্যাঁ। তখন তো আমি জাস্ট কলেজে মেবি। কারেন্টের মিস্ত্রি? হ্যাঁ, কারেন্টের মিস্ত্রি আর কি। আরে না, কারেন্টের মিস্ত্রি না, আমরা মানে ইলেকট্রিক্যাল জিনিসপত্র নিয়ে, ওটা মানে আমরা ফান করে তো এটা বলি আর কি। হ্যাঁ, ওদেরকে ওটাই। সো ও দিয়েছিল তখন, হয়তো বা ওই যে বললাম না যে ছোট ছিলাম, তখন অনেক এক্সাইটমেন্ট পছন্দ ছিল, তখন এর জন্য মেবি বোরিং লাগছে। বাট যদি এখন এরকম হয় তাইলে মেবি আমার কাছে বোরিং লাগবে না। খুব তাহলে বিয়ে করে ফেলবেন? না, বিয়ে এত হুট করে বিয়েতে কেন? নো সাদি। আচ্ছা ঠিক আছে, মানে আগে বিয়ের আগে অনেকগুলো ধাপ হয়, একজন একজনকে দেখে পছন্দ হয়, তারপর ডেট হয়, তারপর রিলেশন হয়, তারপর বিয়ে হয়। হুট করে বিয়ে কেন? 4টা ধাপ। আচ্ছা, ডেট আর রিলেশনের মধ্যে পার্থক্য কি? যার সাথে রিলেশন হবে তার সাথে তো ডেট হবে না, ডেট আগে করে মানুষ, তার সাথে রিলেশনে যাওয়া যাবে কিনা সেটা দেখার জন্য মেবি। আচ্ছা তাই? হ্যাঁ, আমি তো রিলেশনে নাই, মানে আমি যা যা দেখে আসছি আর কি, যে এই জেনজি যারা আর কি, যারা এই পার্টগুলো বানাইছে। সো ডেটের মানে হচ্ছে যে আপনি ফার্স্টে দেখবেন, কথাবার্তা বলবেন ছেলের সাথে, দেখে যদি তার বিহেভিয়ার এন্ড তার সবকিছু আপনার গুড মনে হয়, দেন আপনি লাভ, মানে রিলেশনে। তাহলে ইঞ্জিনিয়ারিং ছেলেরা আসলে প্রেমের জন্য ভালো, মানে প্রেমের জন্য ভালো না বিয়ের জন্য ভালো? প্রেমের জন্য বললাম না যে যাদের এক্সাইটমেন্ট খুঁজে তারা হয়তো বা একটু বোরিং হবে, বাট যারা শান্তি খুঁজে মেবি হতে পারে তাদের জন্য গুড লাক। আচ্ছা, আর কোনো পেশা কি প্রেমের প্রস্তাব দিয়েছে? পেশার মানুষেরা গুন্ডা মাস্তান টাইপের মানুষ দিচ্ছে। কি, তোকে না পেলে জীবন বরবাদ হয়ে যাবে এরকম কিছু? এভাবে তো বলেনি, বলছে যে পছন্দ করি, তুমি চাইলে আর কি বিয়ের প্রপোজাল পাঠাতে পারি। তার প্রফেশনে গুন্ডা মাস্তান?
তারপর একটু পলিটিক, মানে এটা আরো অনেক Avoid আগে করেছেন কথা। কিভাবে? একটু হ্যাঁ, অ্যাভয়েড করলেন কিভাবে? সব বাদ দিয়ে মানে সিমটিম খুলে আমি নাই চেঞ্জ করে ফেলছেন? ও Change, মাই change, গড। done, I'm আচ্ছা, done, রাস্তাঘাট আটকায় নাই কখনো? নো নো নো, Okay. মানে একদমই এরকম কিছু করে নাই। ঠিক আছে, আর পরে আমি রিয়েলাইজ করছি যে যদি আমি এটা ভালোভাবেও বলতাম হয়তো বা সে আমাকে বদার করতো না। নেক্সট কে? নেক্সট মনে নাই আসলে। শিল্পপতি, কোটিপতি? আর দেখেন যারা কন্টেন্ট ক্রিয়েশন করে, শিল্পপতি কোটিপতি ওগুলা তো সবাইকেই কম বেশি সবাইকেই টেক্সট করে বা তাই? সবাইকেই তো কিছু না কিছু এরকম আচ্ছা, হয়। ওকে, সো আমরা বুঝলাম, কিন্তু কোনো ক্রিকেট খেলোয়াড়, ব্যাডমিন্টন খেলোয়াড়, আমাদের ফুটবল খেলোয়াড় এরকম কোনো কিছু হয়েছে? ওকে ওকে, সো আচ্ছা, একদম শেষ মুহূর্তে আছি, আপনি কেকা ফেরদৌসের কোন রান্নাটা ট্রাই করেছিলেন? কোনো রান্না না, আমি অনেক ভালো রান্না করি, আমার ফ্যামিলির সবাই বলে যে আমার রান্না খুব মজা। সো আপুর কেকা ফেরদৌসি আপুর অনেক এপিসোড আমার দেখা হয়েছে, রোজার সময় তো অনেকই সবই দেখা হয় মোটামুটি, কিন্তু কখনো ফলো করিনি, ওই Okay. সাহস হয়নি। কোটি টাকা পেলে কাকে আপনি কিনে নিতে চান? কাকে কিনে নিতে চাই? নো ওয়ান, নো ওয়ান? নো ওয়ান, বাইরে কোনো হিরো? নো। ওকে, কোটি টাকা দিয়ে আমি আমার বিজনেস দাঁড়া করাবো, আমি ওদের কিনে কি করব? আচ্ছা আচ্ছা, মানে আমি কাউকে কিনবো না, আমি এমন ব্যবস্থা করব যে আমি একাই যেন আমার লাইফটাকে সুন্দর করে সাজাতে পারি। দারুণ দারুণ। আপনার মায়ের উদ্দেশ্যে দুটো লাইন যদি বলতেন ক্যামেরায়। এই পৃথিবীতে আমি যদি মানে আমার মা যদি না থাকতো তাহলে আজকে আমি এখানে থাকতাম না। আর আমাকে আল্লাহ হায়াত দিছে, বাট আমি যদি এখানে আজকে দাঁড়িয়ে কথা বলতে পারতেছি শুধুমাত্র আমার মায়ের কারণে। অ্যান্ড আমি এমন একটা পর্যায় থেকে উঠে আসছি যেখান থেকে উঠার আমার তো কোনোদিন সাধ্য ছিল না যদি আমার মা আমার পাশে না থাকতো। যেমন কোথা থেকে উঠে আসে? মানে ও, থাকে আচ্ছা। না কঠিন মুহূর্তগুলা, তো সবার লাইফে সেই কঠিন মুহূর্তগুলাতে নর্মালি কি থাকে, ফ্রেন্ড সার্কেল থাকে, বাইরের মানুষজন সান্ত্বনা দেয়, বাট আমার প্রত্যেকটা কঠিন মুহূর্তে শুধু একজন মানুষকে আমি আমার পাশে রাখছি, সেটা হচ্ছে আমার মা। দারুণ দারুণ, আপনার জীবনের জন্য অনেক বেশি শুভকামনা। শেষ মুহূর্তে একটা গান আমরা শুনতে চাই। গান আমি খুবই বাজে। রশ্মিকা মান্দানার কোনো সিনেমা? ওকে, আমি আমার মায়ের জন্য একটা গান, আম্মা জান চোখের মনি। কই, গানই তো শুনলাম না না। না না, আমি আসেন গান পরে আমি তারপর খুবই গান। গান আমি একদম সুন্দর বাজে হচ্ছিল তো। আপু, আমি খুবই বাজে গানে। তাহলে একটা ছড়া বলেন। আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ। না, এইভাবে না, অভিনয় করে বলেন। অভিনয় করে কেমনে? আতা গাছে তুতা পাখি। এই যে এই ন্যাকামো করে কথা বলতে পারি না দেখে জীবনে আসলে খুব পিছিয়ে আছি আর কি। কোন দিক থেকে পিছিয়ে আছেন? অনেক দিক থেকে পিছিয়ে আছি। দেখবেন যে ন্যাকামো করে একটা ভিডিও দিলে ওটা মিলিয়ন ভিউজ হয়, আর ধরেন আমরা একটা ভিডিওর পিছনে সারা দিন খাটবেন, আপনি 1 লাখ ভিউ আনতে পারবেন না। আর কিভাবে ন্যাকামি করে কথা বলে মেয়েরা? হাই হই মানে নাই। ঠিক আছে, আপনি ন্যাকামি করে একটা ছড়া বলেন। আর আমাকে তো আমার ফ্রেন্ড বলে আমি মানে এরকম করে রুডলি ভাবে কি কি সমস্যা মানে লাইক দিস। ওকে, আসে না, সো আমি একটা মেবি বুড়া হয়ে যাচ্ছি। বুড়া হয়ে গেছেন? কত বয়স হলো জীবনে? বয়সটা তো না বলি, কিন্তু মানে বয়সের থেকে মন আরো বেশি বুড়া হয়ে গেছে। আরে ঠিক আছে, আমরা একটা ছড়া শুনে তারপর আজকে প্রোগ্রাম শেষ করছি। আপনি ভাবতে থাকেন কোন ছড়াটা আপনি সুন্দর করে অভিনয় করে করে শোনাবেন আমাদেরকে, যেহেতু গান গাচ্ছেন না, সো এই ছড়াটা শোনাতেই হবে। তো আমরা রাশ্মিকা মান্দানার কাছ থেকে এখন আমরা বাংলা ছড়া শুনবো। দর্শক, আজকের মতো এখানেই আমরা বিদায় দিচ্ছি জাগো এফএম 94.4 এর দ্য ভাইরাল শো থেকে। আগামী পর্বে আবার কোনো সেলিব্রিটি গেস্ট নিয়ে কিন্তু আমরা হাজির হয়ে যাবো। সো থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ছড়াটা আমি বলবো। আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কেন কওনা কথা বউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, বাই, আল্লাহ হাফেজ।